রূপা, মেয়েটা আর কেউ না, স্বয়ং রূপা। বাঁধনের মনে যা সন্দেহ ছিল সব সত্যি করে এই রহস্যময়ী মেয়েটাই রূপা। বাঁধন অপলক তাকিয়ে থেকে সেই মায়াবী মুখখানার দিকে, যেই মুখটা দেখার জন্য গত কয়েকদিন ধরে সে ভেতরে ভেতরে চাতক পাখির মতো ছটফট করছে। বাঁধনের সে তীব্র নেশাদের চাহনি রূপা আর সহ্য করতে পারে না। তার বুকের ভেতরটা ভয়ে আর লজ্জায় তোলপাড় হতে থাকে। নিজেকে মুক্ত করার জন্য সে ছটফট করতে শুরু করে, কিন্তু বাঁধন তাকে ছাড়ে না। রূপা তখন ব্যাকুল হয়ে ফিসফিস করে, ছাড়ুন প্লিজ, আমাকে ছাড়ুন। তবুও বাঁধন ছাড়ে না, বরং বুকের সাথে আরো শক্ত করে জড়িয়ে নেয়, যেন ছেড়ে দিলে মেয়েটা চিরতরে হারিয়ে যাবে। কোনো উপায় না পেয়ে রূপা নিরুপায় হয়ে হুট করে বাঁধনের ঘাড়ের উপর নিজের ধারালো দাঁত বসিয়ে সজোরে একটা কামড় বসিয়ে দেয়। হঠাৎ এই তীব্র ব্যথায় কাঁকিয়ে উঠে বাঁধন। উফ! ব্যথার চোটে তার হাতের শক্ত বাঁধনটা মুহূর্তের জন্য কিছুটা আলগা হয়েছে। ঠিক সেই সুবর্ণ সুযোগটা রূপা এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নেয়। সে আর এক সেকেন্ডও পেছনে না থেকে সোজা ঘন জঙ্গলের অন্ধকারের দিকে তীব্র গতিতে দৌড় দেয়। রূপা চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে বাঁধন। তার ঠোঁটের কোণে এক অদ্ভুত তৃপ্তির হাসি ফুটে ওঠে। সে নিজের রক্তাক্ত ঘাড়টা হাত দিয়ে চেপে ধরে মনে মনে বলে, পালিয়ে আর কোথায় যাবি রূপা? আজ এই রাত আমি তোকে আমার মনের মণিকোঠায় বন্দি করে রাখলাম। বিয়ে করব আমি খুব তাড়াতাড়ি তোকে আমার অর্ধাঙ্গিনী বানাবো। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। রূপা দেখতে দেখতে জঙ্গলের নিবিড় অন্ধকারে মিলিয়ে যায়। ঠিক তখনই আলতো মাহবুব একদম পুলিশ ফোর্স নিয়ে হন্তদন্ত হয়ে ওখানটা দৌড়ে এসে মাটিতে রক্তাক্ত অবস্থায় বাঁধনকে উভয়ে পড়ে থাকতে দেখে তিনি চরম উদ্বেগে বডি ঝুঁকে বললেন, বাঁধন, বাঁধন, তুমি ঠিক আছো? হোয়াট হ্যাপেন টু ইউ? বাঁধনের চোখের সামনে তখন চারপাশে দুনিয়া এক ক্রমশ ঝাপসা হয়ে এসছে। মাথার খটতা দিয়ে অনবরত রক্ত ভাসছে। সে কোনো মতে ভারী হয়ে আসা চোখ দুটো মেলে আলতাফ মাহবুবের দিকে তাকায়। অন্তত দুর্বল ভাঙা বলে, কিচ্ছু হয়নি স্যার, আই অ্যাম অ্যাবসলিউটলি ফাইন স্যার। কথা শেষ করতে করতে বাঁধনের চোখের পাতাটাতে বুঝে আছে সে একটানে নিজের জ্ঞান হারিয়ে ফেলে। তারপর তার আর কিছু মনে নেই। চারপাশটা এক নীরের অন্ধকারে তলিয়ে যায়। সকালবেলা কড়া শ্যাম্পুর তীব্র ঘ্রাণে মাঝপথে ভেঙে যায় ইস্তেকের অপূর্ণ ঘুমটা। চোখে মুখে একরাশ বিরক্তি নিয়ে কোনো মতে চোখ মেলে সে সামনে থাকে। ড্রেসিং টেবিলে আয়নার সামনে দাঁড়িয়েছে আপন মনে। মাথার ভেজা চুল মুছছে সীমা। তার কোমর ছোঁয়া লম্বা চুলগুলো থেকে টপ টপ করে পানি ঝরে ড্রেসিং টেবিলে কাঠে পড়ে যাচ্ছে। দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এইমাত্র গোসল সেরেছে। এত সাত সকালে সীমাকে ওভাবে গোসল করতে দেখে ইস্তেকের ভেতরে রাগটা দপ করে জ্বলে উঠল। সে বিছানা থেকে কড়া ও কর্কশ গলে বলে, এই, তুই এভাবে প্রায় প্রায় গোসল কেন করিস রে? নিঝুম ঘরে হুট করে ইস্তেকের অমন চড়া কণ্ঠ শুনে চমকে ওঠে সীমা। সে আয়নার থেকে নিজের নজর ঘুরে চট করে সামনে ঘুরে তাকায়। ইস্তেক চরম বিরক্তি আর রাগ নিয়ে বিছানায় বসে তার দিকে তাকিয়ে থাকে। সীমা ফর্সা নিষ্পাপ মুখটা মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে যায়। সে হাতের তোয়ালেটা চেপড়াতে চেপড়াতে বেশ জড়সড় আর ভাঙা গলা বলে, আসলে ওটা? স্ত্রীর আর কোনো কথা শোনার আগে বিছানা থেকে সজোরে ঝাড়া দিয়ে উঠে দাঁড়ায়। তার লম্বা সুঠাম শরীর নিয়ে রাগে গজগজ করতে করতে সে সীমার একদম মুখোমুখি এসে দাঁড়ায়। কোনো কিছু ভাবার সুযোগ না দিয়ে সে এক ঝটকায় সীমার নরম দুটো গাল নিজের শক্ত আঙুলে চেপে ধরে নিজের দিকে টানে। সীমার চোখের দিকে নিজের সে কুদৃষ্টি রেখে অন্তত কড়াসুরে স্ত্রী বলে, আই টোল্ড ইউ বিফোর, তোকে বলেছিলাম না এভাবে সকালে গোসল করতে, যেন তোকে আর না দেখে? আমার কথা তোর কানে যায় না? হুট করে গালে এমন শক্ত হাতের চাপে ব্যথায় চোখ মুখ কুঁচকে ফেলে সীমা। তার ফর্সা গাল দুটো স্ত্রীকের আঙুলের চাপে লাল হয়ে যাচ্ছে। সে তো ইচ্ছে করে এত সকালে গোসল করেনি। কাল রাতে তার পিরিয়ড হয়েছিল, আর পিরিয়ড চলাকালীন প্রতিদিন সকালবেলা গোসল করা তার পূর্ণ অভ্যাস। কিন্তু এই রাগী পুরুষটাকে সে ব্যক্তিগত কথাটা বুঝিয়ে বলবে কী করে? সে ব্যথায় নিজের ঠোঁট দুটো গোল করে কোনো মতে ফিসফিসিয়ে বলল, ছাড়ুন প্লিজ, ছাড়ুন, ব্যথা লাগছে আমার। স্ত্রীকে চোয়াল আরও শক্ত হয়ে ওঠে, চোখের মনে দুটো রাগে কুঁকড়ে যায়। সে সীমার মুখে আরও কাছে ঝুঁকে এসে গর্জে ওঠে, হাউ ড্যাম ইট! আমার কথা অমান্য করার সাহস কী করে হয় তোর?
সীমা নিজের ভেজা চোখ দুটো মেলে আকুল স্বরে বোঝানোর চেষ্টা করে, আমি আপনার কথা অমান্য করিনি। আসলে তার কথা শেষ হওয়ার আগে স্ত্রীর আঙ্গুলের চাপ আরও বাড়িয়ে দিয়ে চরম ধমকে, শাট আপ, একদম চুপ, জাস্ট একটা বাড়তি কথা যদি মুখ দিয়ে বের করিস থাপ্পড় দিয়ে দুই গাল লাল করে দিব। স্ত্রীর এই হিংস্র রূপ আর চড়া ধমকের ভয়ে নিজের চোখ জোড়া বন্ধ করে নেয় সীমা। তার পাতলা ঠোঁট দুটো অবশেষে, পুরো শরীরটা এক অজানা আশঙ্কা থরথর করে কাঁপতে থাকে। স্ত্রীর তখন রাগে ফুঁসতে ফুঁসতে সীমার এই বদ্ধ হয়ে থাকা মায়াবী ভয়ার্ত মুখশ্রীর দিকে তাকিয়ে থেকে ভীতিতে কাঁপতে থাকা সীমার চোখের পাপড়ি, তার ওই কোমল ফর্সা মুখটা দেখে হুট করে অজান্তেই স্ত্রীকের বুকের বাম পাশটায় কেমন যেন এক তীব্র দোলাচলে কেঁপে ওঠে। নিজের ভিতরে এই আকস্মিক পরিবর্তন টের পেয়ে সে দ্রুত সীমার মুখ থেকে চোখ নামিয়ে নেয়। সে এক ঝটকায় সীমার গাল দুটো ছেড়ে দিয়ে নিজের তোয়ালাটা টেনে নেয় এবং লম্বা লম্বা পা ফেলে খটখট করে শব্দ তুলে ওয়াশরুমে ঢুকে সজোরে দরজাটা আটকে দেয়। সীমা স্তব্ধ হয়ে তার চলে যাওয়া পথের দিকে তাকিয়ে থাকে। এতক্ষণ চেপে রাখা কান্নাটা বাধা মানে না তার। চোখ ফেটে দুফোঁটা তপ্ত অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়ে। কেন জানি না আজ তার মনের গহীনে এক তীব্র হাহাকার জেগে ওঠে। তার মনে থেকে সে হয়তো স্ত্রীকে জীবনে কেবল একটা বাড়তি বোঝা নয়, একটা চরম বিরক্তিকর জিনিস ছাড়া আর কিছুই নয়। মানুষ অধিকার ছাড়া সে শুধু শুধু এই সংসারে পড়ে আছে। দুপুর 12টার দিকে বাঁধনের জ্ঞান ফিরে। সে ভারী ভারী চোখের পাতা দুটো মেলে ধরে চারপাশে চেনা পরিবেশটা দেখে বুঝতে বাকি নেই যে সে হাসপাতালে একটা কেবিনে শুয়ে আছে। মাথায় সাদা ব্যান্ডেজ আর বেডের ঠিক পাশেই চিন্তিত মুখে বসে আছেন এহসান রহমান আর আকাশ। বাঁধনকে চোখ খুলতে দেখে এহসান রহমান দ্রুত কিছুটা ঢুকে সে নরম করে বলে, এখন কেমন লাগছে বাঁধন? মাথায় কি খুব বেশি পেন হচ্ছে? বাঁধন আলতো করে নাসূচক মাথা নাড়ায়। তাকে বেশি কথা বলতে না দিয়ে আকাশ তড়িঘড়ি করে কেবিন থেকে বেরিয়ে ডাক্তারকে ডেকে নিয়ে আসে। ডাক্তার কিছু রিপোর্ট হাতে নিয়ে কেবিনে প্রবেশ করতে এহসান রহমান বেশ উদ্বিগ্ন করে জিজ্ঞাসা করে, ডাক্তার সব কিছু ঠিক আছে তো? মাথায় গভীর কোনো ইনজিওর্ড হয়নি তো? ডাক্তার রিপোর্টের ফাইলটা ভালো করে পর্যবেক্ষণ করে আশ্বস্ত করে ভঙ্গি বলে, না, ফর্চুনেটলি আঘাতটা খুব বেশি গভীরে যেতে পারেনি, ভয়ের কিছু নেই। তবে প্রিকশনের জন্য কিছুদিন হয়তো আমাদের আরেকটা সিটি স্ক্যান করাতে হবে। এহসান রহমান স্বস্তির নিঃশ্বাস ফেললেন, অবশ্যই ডাক্তার, আমি কিছুদিন পরে ওকে আবার নিয়ে আসবো। ডাক্তার কেবিন থেকে চলে যেয়ে বালন সোজা আকাশের দিকে তাকায়। নিজের অবস্থার মাঝে তার ভেতরে দায়িত্বশীল এসপি সত্তাটা জেগে ওঠে। সে কিছুটা ভাঙা কল বলে, অখিল কেমন আছে? আর বাকি পুলিশ ফোর্সরা কেমন আছে এখন? আকাশ বাঁধনের পাশে এসে দাঁড়িয়ে শান্ত গলা বলে, এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল, সবাই মোটামুটি সুস্থ, যার যার কেবিনে রেস্ট নিচ্ছে, অখিলের কন্ডিশন এখন স্টেবল। সবাই ভালো আছে শুনে বাঁধন আর কোনো কথা বাড়ায় না। সে ক্লান্ত শরীরটা এলিয়ে দিয়ে চুপচাপ চোখ বন্ধ করে ফেলে। তবে চোখ বন্ধ করতে মুহূর্তে ভেসে ওঠে সজাগ মনে আয়নার ভিতরে উঠে কাল রাতে সেই রূপার মায়াবী মুখমণ্ডল। বুকের ভেতর হার্টবিটটা যেন এক অদ্ভুত দোলাচলে আচমকা কেঁপে ওঠে। বাঁধনের কেবিনের শান্ত পরিবেশটা সেভাবে চোখ বন্ধ করে থাকা বাঁধনের ঠোঁটের কোণে আবারও এক চিলতে রহস্যময় হাসি ফুটিয়ে ওঠে। বিকেল 4টার দিকে বাঁধনকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। ছাড়া পাওয়ার মাত্র বাঁধন কারোর জন্য অপেক্ষা না করে দ্রুত আকাশের গাড়ির ড্রাইভিং সিটে গিয়ে বসে। আর তার এই কাণ্ড থেকে আকার জন্য বেশ চিন্তিত। বাঁধন, তোর শরীর এখনো পুরোপুরি রিকভার হয়নি, এই অবস্থায় ড্রাইভিং করলে যদি কোনো প্রবলেম হয় তুই প্লিজ পাশে গিয়ে বস, আমি চালাচ্ছি। আকাশের কথায় পিঠে তার দিকে এক রাশভারী ও রাগী দৃষ্টিতে তাকা বাঁধন। অন্তত করা গেল বলে, কোনো সমস্যা নেই, কথা না বাড়িয়ে গাড়িতে উঠ। বাঁধনের সে তপ্ত ও রাগী চাহনি দেখে কথা বাড়ানোর সাহস পায় না আকাশ। সে চুপচাপ বাধ্য ছেলের মতো পাশে সিটে বসে। বাঁধন কোনো দিকে না তাকিয়ে গাড়ি স্টার্ট দিয়ে হাই স্পিডে ড্রাইভিং করে। গাড়ি নিয়ে কিছুটা দূরে আসতে বাঁধন হুট করে সামনে তাকিয়ে বেশ গম্ভীর গল্পে আনন্দমোহন কলেজে রূপা কোন হোস্টেলে উঠেছে। চলন্ত গাড়িতে হুট করে বাঁধনের মুখ থেকে রূপার হোস্টেলের ব্যাপারে এমন প্রশ্ন শুনে আকাশ বেশ অবাক হয়। সে বাঁধনের দিকে তাড়িয়ে কিছুটা দ্বিধা নিয়ে বলে, সৈয়দ নাফিসা ইসলাম ছাত্রীনিবাস। বাঁধন আর কোনো পাল্টা কথা বলে না, চুপচাপ স্টিয়ারিং ঘোরাতে অন্তত মনোযোগ দিয়ে ড্রাইভ করতে থাকে। এদিকে আকাশ কৌতূহল সামলাতে না পেরে জিজ্ঞেস করে, হঠাৎ এই খোঁজ কেন? তবু পুরোপুরি নিশ্চুপ থাকে বাঁধন। কিছুক্ষণ পর আকাশ
চারপাশটা খেয়াল করে দেখে বাঁধন গাড়ি নিয়ে বাড়ির রাস্তার দিকে যাচ্ছে না, বরং আনন্দমহল কলেজের মেন রোডের দিকে এগিয়ে যাচ্ছে। সে কিছুটা ঘাবড়ে যায়। এদিকে কোথায় যাচ্ছিস বাঁধন? এটা তোর বাড়ির রাস্তা না। বাঁধন কোনো উত্তর দেয় না। সে গাড়ি স্পিড আরও বাড়িয়ে দিয়ে সোজা আনন্দমোহন কলেজে ক্যাম্পাসে সে গাড়ি থামে। ব্রেক কষতে বাঁধন দ্রুত গতিতে নেমে লম্বা লম্বা পা ফেলে কলেজের ভেতরে প্রবেশ করে। তার পেছনে অদ্ভুত আচরণ দেখে পেছন পেছনে আকাশও হন্তদন্ত হয়ে ছুটে আসে। বাঁধন ছাত্রীনিবাসে নাম ফলকটা দেখে সোজা মেয়েদের হোস্টেলের ভেতরে ঢুকে পড়ে। মাথায় ব্যান্ডেজ বাঁধা এমন একজন সুদর্শন আর লম্বা সুঠাম দেহের পুরুষকে দেখে মেয়েদের হোস্টেলে ঢুকতে দেখে অনেক সাথে হা করে তার দিকে তাকিয়ে থেকে। তাদের চাহনি দেখে মনে হচ্ছে যেন বাঁধনকে এক নজরে গিলে খাবে ফেলবে। আকাশ এতক্ষণে পুরো ব্যাপারটা বুঝতে পেরে সে বাঁধন আসলে রূপাকে খুঁজতে এসেছে। সে ভিড় ঠেলে দৌড়ে এসে সরাসরি বাঁধনের সামনে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলে, 50 নম্বরে রূপা আছে। আচ্ছা, তুই হুট করে রূপার হোস্টেলে কেন আসলি বলবি তো? বাঁধন এবার কোনো জবাব ধরে না। সে আকাশকে পুরোপুরি ইগনোর করে নিজের মতো সামনে এগিয়ে যায়। আকাশ চরম রেগে গিয়ে তাকে কিছু বলতে যাবে, তার আগে বাঁধন করিডোরের নাম্বারগুলো মেলাতে মেলাতে সোজা 50 নম্বর সামনে গিয়ে দাঁড়ায়। সে আর 1 সেকেন্ডও দেরি না করে শক্ত হাতে রুমের দরজায় নক করে। কিছুক্ষণের মধ্যে 50 নম্বর রুমের দরজাটা একটা মেয়ে খুলে দেয়। দরজায় হুট করে রূপার বদলে অচেনা মেয়েকে দেখে গম্ভীর বিরক্তিতে ভুরু কুঁচকে তাকায়। এদিকে সামনে বাঁধনের মতো একজন সুঠাম সুদর্শনের মাথায় ব্যান্ডেজ পুরুষকে দেখে মেয়েটা জাস্ট হা হয়ে যায়। চোখের পলক না ফেলে হা করে তাকিয়ে থেকে মেয়েটার এমন চাহনি দেখে বেশি বিরক্ত হয়ে যায় বাঁধন। নিজের রাশভারী কড়া কণ্ঠে সে সরাসরি প্রশ্ন করে, রূপা কোথায়? হুট করে বাঁধনের মুখে রূপা নামটা শুনে বেশ চমকে ওঠে মেয়েটা। সে নিজের ঘোর কাটিয়ে আমতা আমতা করে বলে, আমাদের সাথে যে থাকে ওই রূপার কথা বলছেন? চোয়াল শক্ত এবং সংক্ষিপ্ত উত্তর দেয়, জি। মেয়েটা ছাদের দিকে ইশারা করে, ও তো ছাদে আছে। কথাটা শোনা মাত্র 1 সেকেন্ডও দেরি না করে ছাদের সিঁড়ি খুঁজে হনহন করে উপরে উঠে এসে বাঁধন। তার এই ঝড়ের গতিতে তাল মেলাতে না পারে পেছন পেছন দৌড়াতে আসা আকাশ। ছাদের তখন রেলিংয়ের উপর পিঠ ঠেকিয়ে বৃষ্টি আর রূপা আপন মনে গল্প করছিল। লুপর করে শান্ত হয়ে বসে আছে ক্যান্ডি। রূপা খিলখিল করে হাসে আর পরম আদরে ক্যান্ডির মাথায় বুলিয়ে দিচ্ছে। তার পরম আজ একটা চমৎকার অ্যাশ কালারের গাউন, সাথে ম্যাচিং করা টাইট ওড়না, দু হাতে রিন রিন করে বাজছে ম্যাচিং চুড়ি। লম্বা ফর্সা পিঠ জুড়ে তার ঘন কালো চুলগুলো আজ পুরোটাই ছেড়ে দেওয়া। মাথার উপর সাদা রঙের কিউট একটা বানিয়া হেডব্যান্ড তার কানে ঝুলছে, আর একজোড়া সাদা ঝুমকো। রূপা আজ ইচ্ছে করে একটু জমকালো সেজে। হুট করে আজ খুব সাজার শখ হয়েছিল তার, তাই মনের মতো সেজে নিজের শখটা পূরণ করেছে। বাঁধন ছাদে পা রাখতে তার তীক্ষ্ণ চোখ জোড়া গিয়ে পড়ে রেলিংয়ের কাছে দাঁড়িয়ে থাকা ওই মায়াবী রূপার প্রতি। এক লম্হায় বাঁধনের পা দুটো যেন মাটির সাথে লেগে যায়। সে এক দৃষ্টিতে পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই স্ক্যান করে নেয় রূপার। এই পড়ন্ত বিকেলে আলোয় রূপার ফর্সা মুখটা যেন হীরের মতো চকচক করছে। সুন্দরের চেয়ে বহুগুণ সুন্দর লাগছে মেয়েটা। বাঁধন মনে মনে হয় সাজলে বোধহয় মেয়েদের আসলে অন্যরকম অফার লাগে। সে নিজের ভেতরে তীব্র আবেগ ধরে রাখতে পারে না। লম্বা লম্বা পা ফেলে সে সরাসরি গিয়ে দাঁড়ায় রূপার একদম মুখোমুখি। পাশে দাঁড়িয়ে থেকে বৃষ্টি কিংবা কোলে ক্যান্ডিকে নিয়ে রূপা কিছু বুঝে ওঠার আগে বাঁধন এক ঝটকায় রূপার নরম হাতটা নিজের শক্ত মুঠে পুড়ে নেই। রূপার বাদামি চোখের দিকে নিজের তৃষ্ণার্ত চাহনি স্থির রেখে একরকম বলে, চল। হুট করে বাঁধনকে চোখের সামনে দিকে আকাশ থেকে পড়ার মতো হয় রূপা আর বৃষ্টি। বাঁধনের সে চওড়া সুঠাম অবয়ব, কপালে লেপ্টে থাকা এলোমেলো চুল, মাথায় সাদা ব্যান্ডেজ দেখে রূপার বুকের ভেতরটা ধক করে ওঠে। তার ফর্সা মায়াবী মুখটা মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে যায়। রূপা নিজের কাঁপতে থাকা গোলাপি পাতলা ঠোঁট দুটো কোনোমতে ফাঁকা করে বাদামি চোখে একরাশ আতঙ্ক নিয়ে অন্তত জড়সড় করে বলে, কোথায়? বাঁধনের শক্ত চোয়াল রাগে আর টান টান হয়ে ওঠে। চোখের মণি দুটো স্থির হয়ে যায়। নিজের গম্ভীর পুরুষালী আর রাশভারী কণ্ঠে সেই সংক্ষিপ্ত অথচ আদর্শসূচক উত্তর বলে, বাড়ি যাবি, চল। ভয়ে রূপার পুরো শরীর কাঁপতে থাকে। তার ফর্সা গালে এক অদ্ভুত বিষণ্ণতা ফুটে ওঠে। সে নিজের নরম হাতটা বাঁধনের শক্ত লোহার মতো মুঠো থেকে ছড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে করতে বেশ ব্যাকুল গলে বলে ওঠে, আমি যাব না, ছাড়ুন আমাকে। রূপার এই অস্বীকৃতিকে ছটপটানি দেখে বাঁধন
ভেতরে একরক্ষা জেটটা যেন আরো মুহূর্তে মাথা চড়াতে যায়। সে আর 1 সেকেন্ডও কথা না বাড়িয়ে কোনো কিছু বুঝে ওঠার আগে সে এক ঝটকায় রূপাকে নিজের চওড়া কাঁধের উপর তুলে নেয়। সাথে সাথে উল্টোভাবে ঝুলে পড়ে থাকে রূপা। সাথে লম্বা চুলগুলো বাতাসে এলোমেলো হয়ে নিজের দিকে ঝুলতে থাকে। তার এই কাণ্ডে কোল থেকে ক্যান্ডি ছিটকে নিচে পড়ে যেতে নিলে পাশে দাঁড়িয়ে থেকে আচমকা চট করে ছোঁ মেরে ক্যান্ডিকে শূন্যে তুলে ধরে। রূপা বাঁধনের পিঠে শক্ত করে নিজের ফর্সা হাত পা ছুটতে চরম ক্ষোভ আর লজ্জায় মুখ লাল করে চিৎকার করে, হোয়াট ইজ ইউর প্রবলেম? সমস্যা কি আপনার? আমাকে এভাবে কাঁধে নিল কেন? নামান বলছি, জাস্ট নামান আমাকে। রূপা কোনো চেঁচামেচি, কোনো আকুতি বাঁধনের কানে পৌঁছল না। সে কোনো কথা না বলে নিজের লম্বা লম্বা পা ফেলে রূপাকে কাঁধে নিয়ে ছাদ থেকে নেমে যায়। ছাদে বৃষ্টি তখন হা করে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। তার চোখের সামনে কি ঘটে গেল সব তার মাথার উপর দিয়ে চলে যায়। আকাশ বৃষ্টি অমন হা করে অবস্থা দেখে নিজের ঠোঁট দুটো চেপে ফিক করে হেসে দেয়। পরক্ষণে নিজের রূপ পাল্টে মুখটা আর অভাবটা একদম গম্ভীর করে ছন্দ গাম্ভীর্য নিয়ে বলে, এখন কি তোমাকে কাঁধে নিতে হবে? আচমকা আকাশের মুখ থেকে এমন কথা শুনে ধরপড়িয়ে ওঠে বৃষ্টি। এহেন প্রশ্নে সে রীতিমতো ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। ফর্সা গোল গোল মুখটা লজ্জায় লাল হয়ে যায়। সে নিজের বড় বড় চোখ দুটো গোল করে তাকিয়ে কাঁপা-গোল বলে, কি করছেন স্যার? আকাশ ক্যান্ডিকে এক হাতে নিয়ে বুকের সাথে চেপে ধরে একটু ঝুঁকে বলে, মানে এটাই হলো যে বাঁধন তো রূপাকে নিয়ে চলে গেল, সো এখন তুমি গিয়ে তোমার আর রূপার প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নাও। আই অ্যাম ওয়েটিং ডাউনস্টেয়ার। বৃষ্টি নিজের ওড়না খুঁটতে আঙুলগুলো জড়াতে জড়াতে আমতা বলল, আচ্ছা স্যার। বলে সে উল্টো দিকে ঘুরে পা বাড়ে বৃষ্টি। কিন্তু তাড়াহুড়োয় পা দুটো এগোতে গিয়ে হুট করে পায়ের স্যান্ডেল পিছলে পা মচকে গিয়ে সে সজোরে মাটিতে দিকে পড়ে যেতে নেয়। ঠিক তখনই বিদ্যুৎ গতিতে আকাশ তার এক হাত দিয়ে ক্যান্ডিকে শক্ত করে ধরে, অন্য হাতটা দিয়ে সজোরে বৃষ্টির সরু কোমরটা জড়িয়ে ধরে নিজের দিকে টেনে নেয়। আকস্মিক এই নির্ভীক পুরুষালী স্পর্শে পুরো শরীর শিউরে ওঠে বৃষ্টির। মেরুদণ্ড দিয়ে যেন এক শীতল স্রোত বেয়ে যায়। সে ভয়ে আর লজ্জায় নিজের চোখ জোড়া বন্ধ করে নেয়। তার বুকের ভেতরটা কামারে হাঁপড়ের মতো ধড়ফড় করে। আকাশ তখনও পুরোপুরি এক ধ্যানে বৃষ্টির সেই চোখ বন্ধ করা ফর্সা মুখশ্রীর দিকে তাকিয়ে থাকে আর কপালে এসে পড়া দুই একটা চুল আলতো করে কাঁপছে। কিছুক্ষণ ওভাবে তাকিয়ে থাকার পর আকাশ নিজের মুখভঙ্গি একটা চরম বিরক্তি লুফিয়ে এনে বেশ কড়া করলো, আই মিন, চোখ কোথায় রেখে হাঁটো তুমি? আকাশের এই ধমকানো সুরে কেঁপে উঠে ঝট করে চোখ খুলে ফেলে বৃষ্টি। সে অন্তত অস্বস্তি নিয়ে এই এক ঝটকায় নিজেকে আকাশের কাছ থেকে ছাড়িয়ে নেয়। সোজা হয়ে দাঁড়িয়ে একদম মাথা নিচু করে নিজের আঙ্গুল মটকানো শুরু করে আমতা আমতা বলে, আসলে হঠাৎ পাটা। তার কথা শেষ করার আগে আকাশ নিজের হাত তুলে গম্ভীর থামিয়ে দিয়ে গম্ভীর করে, যাও। আর 1 সেকেন্ড সেখানে দাঁড়িয়ে থাকে না বৃষ্টি। এক দৌড়ে ছাদ থেকে সিঁড়ি দিয়ে চলে যায়। সে পুরোপুরি চোখের আড়াল হতে আকাশের মুখের সেই গম্ভীর ভাবটা কর্পূরের মতো উড়ে যায়। সে আশেপাশে তাকিয়ে দেখে ছাড়ে কেউ নেই। অমনি সে হুট করে ক্যান্ডিকে দু হাতে তুলে ধরে আনন্দে চোটে নাচতে শুরু করে দেয়। ছাদের মাঝখানে ক্যান্ডিকে নিয়ে গোল গোল হয়ে নাচতে সে উন্মাদের মতো বলতে থাকে, ইয়েস ইয়েস, এইবার বাঁধন একটা কাজের কাজ করছে। দ্যাটস মাই বয়। উফ, দোস, আই লাভ ইউ সো মাচ। অন্যদিকে বাঁধন রূপাকে কাঁধে নিয়ে হনহন করে নিচে নেমে পার্কিং লটে থাকা গাড়ির কাছে চলে যায়। রূপা পুরো পথ অনবরত হাত পা ছুটছে আর পিঠে কিল মারতে মারতে আকুল করে বলে, ছাড়ুন আমাকে, আমি আর ওই বাড়ি যাব না। আমার ওই বাড়িতে থাকার কোনো অধিকার নেই। গাড়ির সামনে এসে বাঁধন এক ঝটকায় কাঁধ থেকে নামিয়ে দেয় রূপাকে। রূপার পায়ের নিচে মাটি পেয়ে সোজা দাঁড়ানোর আগে বাঁধন বিদ্যুৎ গতিতে তাকে গাড়ির বডির সাথে শক্ত করে চেপে ধরে। দুজনের দূরত্ব শূন্যের কোঠায়। বাঁধন নিজের তীক্ষ্ণ জ্বলন্ত চোখ জোড়া রূপার বাদামি চোখের দিকে স্থির রেখে অন্তত গম্ভীর ও তপ্ত বলে, হাউ ডিড ইউ জাস্ট সে? কি বললি তুই? তোর অধিকার নেই ওই বাড়িতে? স্বভাবমতো আজকে বাঁধনের এত নিখাদ পুরুষালী স্পর্শ, তার গায়ে গন্ধ, শরীরের উত্তাপে পুরো শরীর অবশ হয়েছে রূপার। বুকের ভেতর হাত বেঁধে এত জোরে আছাড় খাচ্ছে যে তার ফর্সা সরু কপাল কাঁপিয়ে দম বন্ধ যেন হয়ে আসতে চায়। রূপা নিজের মনে অস্থির হয়ে ওঠে, এই পুরুষটি কি
কোনো জাদু জানে, নাহলে এই মানুষটার এত কাছে আসলে সে প্রতিবার এভাবে অসাড় হয়ে যায় কেন? রূপাকে স্তব্ধ হয়ে নিশ্চুপ হয়ে থাকতে দেখে বাঁধনের ভেতরে অস্থিরতা আরও বেড়ে যায়। সে রূপার কোমরে দুই পাশে হাত রেখে তাকে শক্ত করে গাড়ির বডির সাথে চেপে ধরে। বাঁধনের চওড়া শরীর পুরো ভারী, রূপা পেছনের দিকে কিছুটা হেলে যায়। তার কানের দুল দুটো রিন রিন করে কেঁপে ওঠে। বাঁধন আরও কিছুটা ঝুঁকে আসে। রূপার ফর্সা মুখের প্রতিটি ভাঁজ আর কাঁপতে থাকা ঠোঁটের দিকে তাকিয়ে দাঁতে দাঁত বলে, আই অ্যাম আস্কিং ইউ সামথিং। কী বলছিস, শুনতে পাচ্ছিস না? রূপা নিজের অবশ হয়ে আসা শরীর আর থমকে যাওয়া দম কোনোমতে এক করে ফর্সা মুখটা সামান্য ফিরিয়ে চোখ বুজে চরম অবনীশ বলে, যা বলছি সত্যি তাই বলছি। আমার কোনো অধিকার নেই ওই বাড়িতে। নিজের তৃষ্ণার্ত অনমনীয় চোখজোড়া রূপর বাদামি চোখের উপর গেঁথে দেয় বাঁধন। তার ফর্সা অভিমানী মুখের প্রতিটি ভাঁজে নিজের অধিকার প্রতি ছোঁয়া মেখে নেশাতুর কণ্ঠে বলে, অধিকার নেই? অধিকার দিয়ে দেব আমি? তিরান তীরন্দাজিনী। হুট করে এই ভর দুপুরে জনসম্মুখে বাগধানের মুখে নিজের জীবনের সবচেয়ে বড় গোপন পরিচয় শুনে তীব্র বিস্ময়ে আকাশ থেকে পড়ার মতো দশা হয় রূপার। তার ফর্সা কপাল জুড়ে একরাশ ভীতি ও অবাক হওয়ার রেখা ফুটে ওঠে। সে নিজের ভেজা চোখের পাতা দুটো বড় বড় করে ভুরু কুচকে কাঁপা বলে, তীর তীর তীরন তীরন্দাজিনী মানে কি বলছেন আপনি? বাঁধন নিজের ঠোঁটের কোণে এক চিলতে রহস্যময় কুড়ে হাসি ফুটিয়ে তুলে। সে রূপার ফর্সা অবয়বটা আরও কাছে ঝুঁকে, এতটাই কাছে যে ঠোঁট দুটো প্রায় রূপার কাঁপতে থাকা পাতলা ঠোঁটের উপর এসে আশ্রয় খায়। বাঁধন সে তপ্ত ও পুরুষালী নিঃশ্বাসে রূপার মুখের ফেলে ফিসফিসে বলে, যে নিখুঁত তীর মারতে জানে, যার কৌশল কখনো ভুল হয় না, তাকে তীরন্দাজিনী ছাড়া আর কি বলা যায়? ইউ ক্যান্ট হাইড এনিমোর। মুহূর্তের মধ্যে পুরো শরীর কেঁপে ওঠে রূপার। সে বলতে গিয়েছিল সে গত রাতে তার আগে এই দুর্ধর্ষ এসপির জীবন বাঁচাতে গিয়ে কঠিন সত্যি এই পুরুষের সামনে ফাঁস হয়ে গেছে। নিজের পরিচয় গোপন রাখার এই তীব্র আতঙ্ক তাকে গ্রাস করছে। সে মরণ পর নিজের ফর্সা হাত দিয়ে বাঁধনকে শক্ত লোহার মতো চওড়া বুকে ধাক্কা দিতে দিতে অবদেশ বলে, আমি কোনো তীরন্দাজিনী নই, বানিয়ে কথা বলবেন না, ছাড়ুন আমাকে। বাঁধন এই ছটফটানিকে পাত্তা দেয় না, বরং নিজের শরীরের ভারে রূপাকে গাড়ির সাথে আরও নিবিড়ভাবে পিষে ফেলে। তার শক্ত চোয়াল ওর গম্ভীর কণ্ঠস্বর এক অনমনীয় আদেশ ফুটে ওঠে, ছাড়ার জন্য তোকে ধরিনি। আমাকে রাগিয়ে দেওয়ার আগে ভালো মেয়ের মতো চুপচাপ গাড়িতে উঠ। ডোন্ট টেস্ট মাই পেশেন্ট। রূপা ভেতরে যে তার অভিমানটা এবার যেন বাঁধনের এই ধমকে একেবারে দ্বিগুণ হয়ে দপ করে জ্বলে ওঠে। সে নিজের ছলছল করা বাদামি চোখ দুটো সরাসরি বাঁধনের চোখের উপর স্থির রেখে ফর্সা মুখটা অন্তত একরোখা অবাধ্য গলায় বলে, উঠবো না আমি। কী করবেন আপনি? মারবেন না? মারুন, মার খাবো, তবু আমি আর কোনোদিন ওই বাড়িতে যাব না। রূপার এই অবাধ্য ও জেদি চোখের দিকে নিজের তীক্ষ্ণ দৃষ্টি রূপার এই অবাধ্য জেদি চোখের দিকে নিজের তীক্ষ্ণ দৃষ্টি স্থির রাখল বাঁধন। দুজনের নিঃশ্বাস তখন এক হয়ে মিশে যাচ্ছে। বাঁধন নিজের গলার স্বরও নিচু করে গভীর করে চোখে চোখ রেখে বলে, মারবো। রূপা নিজের ফর্সা গালে জমে থাকা জেদ আর চোখের জল মুছে এক চুলো দমে না, মারুন। আর ঈশ্বর রূপার মুখের উপর অবাধ্য জেদ আর ভাবটা দেখে রেগে আগুন হয়ে যায় বাঁধন। নিজের শক্ত চওড়া হাতটা সজোরে থাপ্পড় মারার জন্য শূন্যে উঁচিয়ে ধরে। স্বভাব সামনে এমন রুদ্রমূর্তি দেখে কিন্তু নিজের স্বভাবজাত জেদ থেকে এক চুলো নয় না রূপা। সে ভয়ে চোখ দুটো বন্ধ করে নেয়, বরং নিজের ফর্সা মুখটা উঁচিয়ে বুক টান করে বাঁধনের চোখের দিকে অপলক তাকিয়ে থেকে মাথার উপর উঁচিয়ে ধরা। ঠিক তখনই তীব্র গতিতে ফর্সা গাল বরাবর নেমে আসে বাঁধনের। কিন্তু গালে ঠিক কয়েক ইঞ্চি দূরত্বে আসতে নিজের হাতটা মারার ভঙ্গি এক লহমায় বদলে ফেলে। সজোরে আঘাত করার বদলে সে অন্তত পরম মমতায় নিজের বড় হাতের তালুটা রূপার নরম ফর্সা গালের উপর স্থাপন করে। হঠাৎ এই অপ্রত্যাশিত নিবিড় স্পর্শে পুরো শরীর রিনরিন করে কেঁপে ওঠে রূপার। তার গালে যেন এক অদ্ভুত উষ্ণ স্রোত বয়ে যায়। সে নিজের বড় বড়
বাদামি চোখ জোড়া মেলতেই দেখে বাঁধনের চোখের সেই জ্বলন্ত রাগটা উপে গিয়ে সেখানে এক গভীর নেশাতুর মায়া খেলা করছে। রূপা ফর্সা গালের উপর নিজের বুড়ো আঙুল দিয়ে আলতো করে স্লাইড করতে করতে নিজের গম্ভীর পুরুষালিত কণ্ঠটা একদম নরম করে ফিসফিসে বলে, রাগ করে না জান বাচ্চা, লেটস গো হোম, বাড়ি চল। থমথমে পরিস্থিতির মাঝে বাঁধনের মুখে এই অদ্ভুত তীব্র ভালোবাসা মাখানো জান বাচ্চা শব্দ শুনে গভীর বিস্ময়ে একেবারে আকাশ থেকে পড়ার মতো দশায় রূপার তার ফর্সা মায়াবী মুখটা থমকে যায়। চোখের মনে দুটো ছানা বড় হয়ে ওঠে। এই দুধস্য কড়া মেজাজের লোকটা হুট করে তাকে কি বলছে সেটা নিজের কানকেও যেন বিশ্বাস করতে পারে না। হা করে রূপা নিজের দিকে তাকিয়ে থাকে। ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটিয়ে তুলে বাঁধন। রূপা সেই মায়াবী স্তব্ধ হয়ে যাওয়া ফর্সা মুখটার দিকে নিজের নেশাতুর চোখ জোড়া স্থির রেখে রসিকতার সুর বলে, বাড়ি গিয়ে যত ইচ্ছা দেখিস আমাকে, আই অ্যাম অল ইয়োর্স। এখন কথা না বাড়িয়ে গাড়িতে ওঠ। ফ্ল্যাট মাখানো কথা শুনে লজ্জায় সংকোচে নিজের বড় বড় বাদামি চোখ জোড়া নিচু করে নেয় রূপা। তার ফর্সা গালে রক্তিম আভা ছড়িয়ে পড়ছে, তবে লজ্জা এড়ালে তার ভেতরে অভিমানটা এখনো পাহাড় সমান অনড় হয়ে আছে। কোনোভাবে সে আর ওই বাড়িতে ফিরে যেতে চায় না, কিন্তু এই একরোখা পুরুষের শক্ত বাঁধন থেকে এখন নিজেকে মুক্ত করবে তা কিছুতেই বুঝতে পারছে না। ঠিক তখনই হুট করে মায়াবী মাথায় একটা বুদ্ধি খেলে গেল রূপার। সে নিজের ঠোঁটের কোণে এক চিলতে মিষ্টি হাসি ফুটিয়ে সরাসরি বাঁধনের চোখের দিকে তাকায়। তারপর নিজের একটা ফর্সা আঙ্গুল উঁচিয়ে বাঁধনের ঠিক পেছনের দিকে ইশারা করে বেশ চওড়া গলায় বলে ওঠে, এই দেখুন আপনার বউ আসছে। রূপার মুখে এমন আজব কথা শুনে গম্ভীর বিস্ময়ে মুহূর্তের মধ্যে নিজের ঘাটটা পেছন ফিরে তাকায় বাঁধন। আর ঠিক সে সুবর্ণ সুযোগ লুফে নেয় রূপা। বাঁধন পেছনে তাকানো মাত্র সে নিজের সমস্ত শক্তি এক কষে সজোরে একটা ধাক্কা দিয়ে দেয় বাঁধনের চওড়া বুকে। আচমকা এই ধাক্কায় বাঁধন কিছুটা পিছিয়ে যায়। এক ঝটকায় নিজেকে মুক্ত করে নিয়ে বাতাসের গতিতে কলেজের মেন গেট দিয়ে বাইরে রাস্তার দিকে দৌড়ে পালিয়ে যায় রূপা। সামনে ফাঁকা রাস্তা থেকে নিজের এই চরম বোকামির মুহূর্তের মধ্যে বুঝতে পারে বাঁধন। রূপা চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রাগে ক্ষোভে চরম বিরক্তিতে নিজের ডান পাটা দিয়ে সজোরে গাড়ির চাকার উপর একটা লাথি বসায়। নিজের মাথায় ব্যান্ডেজ হাত দিয়ে চেপে ধরে রাগে ফুঁসতে ফুঁসতে দাঁতে দাঁত চেপে কড়া গলা বলে, নাক টিপলে দুধের গন্ধ বেরায়, সেই পিচ্ছি কিনা আমাকে এভাবে বোকা বানিয়ে চলে গেল। হাউ ইজ দিস পসিবল। রাস্তায় এসে বেশ কিছুটা দৌড়ে দম নেওয়ার জন্য এক জায়গায় দাঁড়িয়ে থেকে রূপা। অতিরিক্ত পরিশ্রমে ফর্সা মুখটা লাল হয়ে গেছে, বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। ঠিক তখনই গাড়ির ইঞ্জিনের আওয়াজ কানে আসতে ঝট করে পেছন ফিরে রূপা দেখে ঠিক তার পিছনে এক চিলতে হাসি ঝুলিয়ে ধীর গতিতে গাড়ি নিয়ে এগিয়ে এসছে বাঁধন। আর সামনে আরও কোনো উপায় না পেয়ে আবারও সামনের দিকে প্রাণপণে দৌড়তে লাগলো সে। ওদিকে গাড়ির গতি একদম কমিয়ে দিয়ে পেছন পেছন অন্তত ধীর লয়ে ড্রাইভ করতে থাকে বাঁধন। জ্বলন্ত চোখ জোড়া রূপার উপর স্থির। আসলে দেখতে চাই এই অবদ্ধ মেয়েটা আজ কতদূর দৌড়ে পেরে ওঠে। কিন্তু এভাবে কতক্ষণ একটানা দৌড়তে দৌড়তে এক পর্যায়ে হাঁপিয়ে ওঠে রূপা। সে পা দুটো অবশ হয়ে আসায় রাস্তার উপর সজোরে আছাড় খেয়ে পড়ে। আর ঠিক তখনই চাকার তীব্র শব্দ তুলে রূপার ঠিক ইঞ্চিখানেক দূরত্বে এসে সজোরে ব্রেক কষে গাড়িটা ধাক্কা লাগার ভয়ে চোখ দুটো বন্ধ করে নিল। নিজেকে কক্ষতা আবিষ্কার করে ধীর পায়ে সামান্য ঘোরে রূপা। দুই হাতে পিছলে রাস্তায় ভর দিয়ে এভাবে বসে পড়ে গাড়ির দিকে অসহায় চাহনি মেলে ধরে। গাড়ির দরজা খুলে অন্তত রাজবীয় ঘুমতে নেমে এসে বাঁধন। তারপর রূপাকে চমকে দিয়ে এক লাফে গাড়ির সামনে কাচের উপর বেশ আয়েশ করে উঠে বসে। ঠোঁট সরু আর হালকা শীষ বাজাতে বাজাতে রূপার ভয়ার্থ ফর্সা মুখের দিকে তাকিয়ে উপহাস করে বলে, কী হলো, এবার রাস্তায় বসে আছিস কেন? রান রূপা, রান, পালা। রূপার নিজের অবাধ্য বাদামি চোখ দুটো উছিয়ে অন্তত অভিমানে ও ক্লান্ত গলা বলে, দেখুন আমি ওই বাড়ি যাবো না। কেন জোর করছেন আমাকে? নিজের চওড়া কাঁধ দুটো ঝাঁকিয়ে চোখের মনে দুটো কুচকে একরোগা সরে বলে, আই লাভ চ্যালেঞ্জেস। আমি জোর করে যে কোনো জিনিস নিজের কথা পছন্দ করি। সো এখন নিচে নামছি, তুই আবার দৌড়া কর। কথাটা শেষ করে গাড়ির কাছ থেকে এক ঝটকায় নিচে নেমে সোজা রূপোর দিকে পা বাড়ে বাঁধন। ওভাবে নামতে দেখে ভয়ে ধরপড় করে রাস্তা থেকে কোনো মতো উঠে দাঁড়ায়। আবারও সামনের দিকে অন্ধের মতো দৌড় শুরু হয় রূপার।
এবার আর গাড়ি নয়, পায়ে হেঁটে অন্তত ধীর ও আয়েসি চালে রূপা পিছু পিছু হাঁটতে থেকে বাঁধনের। মারাত্মক মাঝ রাস্তায় হুট করে এমন অদ্ভুত দৃশ্য দেখে আশেপাশের পথচারীরা পুরো থমকে যায়। দেখা যাচ্ছে একজন সুদর্শন চওড়া অবয়বের এক যুবক মাথায় সাদা ব্যান্ডেজ নিয়ে এক সুন্দরী হাঁটু ছোঁয়া লম্বা চুলের পেছন পেছন ছুটছে। রাস্তায় ভিড়ের মধ্যে অনেকে চিনে ফেলে ফিসফিস করে বলতে শুরু করছে, অনেকে ভাবছে রে এ আমাদের এসপি স্যার, হয়তো মেয়েটা কোনো মারাত্মক ক্রিমিনাল, তাই স্যার নিজে এভাবে তার পেছনে দৌড় শুরু করছে। এইভাবে আশেপাশে থাকা সাধারণ মানুষ হাঁ করে পুরো দৃশ্যটি দেখতে থাকে। দৌড়াতে দৌড়াতে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতে রূপা দেখে বাঁধন তখনও পিছু ছাড়েনি। একদম কাছাকাছি দূরত্ব বজায় রেখে অন্তত আরাম করে পেছনে দৌড়াচ্ছে। এই সাবলীল দৌড়ানোর ভঙ্গি দেখে স্পষ্ট বোঝা যায় ইচ্ছে করে আস্তে দৌড়াচ্ছে এবং রূপাকে ক্লান্ত করে একটা খেলা খেলছে বাঁধন। ক্লান্তিতে রূপার মস্তিষ্ক তখন পুরোপুরি কাজ করা বন্ধ করে দিছে। পেছনের পুরুষটা যে গোটা জেলার এসপি, সেই ভীত পদের কথা ভুলেই তীব্র ক্ষোভে চিৎকার করে, কে কোথায় আছেন গো, বাঁচান আমাকে, এই লোকটা আমাকে জোর করে ধরে নিয়ে যাচ্ছে। রূপার এখন পাগলামি দেখে একগাল হেসে নিজের গলার পুরুষালী স্বরটা কিছুটা চওড়া করে বেশ মজাদার সুরে বলে, বেয়াদম্মে আরও জোরে দৌড়া, এত আস্তে দৌড়লে তো আমি এখনই ধরে ফেলবো। আরও রান ফাস্ট কর সুইটহার্ট। দৌড়াতে দৌড়াতে হঠাৎ রূপা একটা বয়স্ক মহিলার সাথে সজোরে ধাক্কা খায়। ধাক্কার চোটে মহিলাটি টাল সামলাতে না পারে সরাসরি শক্ত রাস্তায় পড়ে যান এবং বেশ ব্যথা পান। এই আকস্মিক দৃশ্য দেখে রূপা একদম ভয়ে জমে গেল। বাঁধন পরিস্থিতি দেখে তাড়াহুড়ো করে এগিয়ে এসে মহিলাটিকে পরম যত্নে তুলতে তুলতে অন্তত চিন্তিত কণ্ঠে বললেন, আন্টি ঠিক আছেন আপনি? কোথাও বেশি লাগেনি তো? মহিলাটি নিজের শাড়ির আঁচল ঠিক করতে করতে বাঁধনের দিকে তাকিয়ে একটু হালকা এসে আশ্বস্ত সুরে বললেন, হ্যাঁ বাবা ঠিক আছে, না কোনো তেমন লাগেনি। বাঁধন আলতো করে ধরে মহিলাটিকে সাবধানে রাস্তা পার করে দেয়। অতঃপর সে ধীর ভয়ে এসে মাথা নিচু করে অপরাধীর মতো দাঁড়িয়ে থেকে রূপার ঠিক সামনে এসে দাঁড়ায়। বাঁধনের মুখটা তখন আর আগের মতো শান্ত নয়, আবার ঠিক প্রকাশ্যে কোনো রাগ উপচে পড়ছে না, এক অদ্ভুত গম্ভীর ভাব, থমথমে ভাব। সে কোনো কথা না বাড়িয়ে সরাসরি রূপার হাতটা শক্ত করে চেপে ধরে, তারপর টেনে হিঁচড়ে টানতে টানতে নিজের গাড়ির কাছে নিয়ে আসে আর এক প্রকার জোর করে গাড়িতে তুলে বাড়ির দিকে রওনা দেয়। পুরো পথটুকু রূপা একদম চুপচাপ স্তব্ধ হয়ে বসে থাকে। সে খুব ভালো করে জানে বাঁধন ভেতরে ভেতরে কতটা ভয়ঙ্কর রেখা নিয়ে রেগে আছে। এখন যদি একটা কথা যদি সে মুখ ফুটে বলে তবে বাঁধন তাকে মেরেই ফেলবে। গাড়ি এসে সোজা রহমান বাড়ির সামনে একটা তীব্র ব্রেক চেপে থামে। রূপা ভয়ে আর এক মুহূর্ত অপেক্ষা না করে তাড়াহুড়ো করে গাড়ি থেকে নেমে আবার সামনের দিকে দৌড়ে পালিয়ে যেতে নেয়। কিন্তু তার পদক্ষেপ সফল হওয়ার আগে বাঁধন চিতাবাঘের মতো ক্ষিপ্র গতিতে ছুটে এসে রূপার একটা হাত শক্ত মুঠোয় খামচে ধরে ফেলে। রূপা নিজের হাত ছাড়াতে ব্যর্থ চেষ্টা করতে করতে ভয়ার্থ সুরে বলে, ছাড়ুন, আমি যাব না এই বাড়িতে। এই কথায় বাঁধনের ধৈর্যের বাঁধ একদম ভেঙে যায়। সে নিজের ভেতরের সবটুকু রাগ এক এক করে চরম এক হিংস্র মেজাজে বলে ওঠে, আর একটা কথা বলবি তো এখানেই তুলে আছাড় মারব। বাঁধনের এমন ভয়ঙ্কর রূপ দেখে একদম দমে যায় রূপা। সে নিজের ভেতরে তীব্র আতঙ্কে চেপে কোনো মতে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আমি? সে আর কথা শেষ করার আগে বাঁধন দাঁতে দাঁত চেপে রক্তচক্ষু নিয়ে ধমকেশ্বর বলে, চুপ, একদম চুপ। বাঁধনের এই আতর্কিত ধমকে রূপা পুরো কেঁপে ওঠে। আর সে একটা শব্দ বাড়িয়ে বলার মতো সাহস সে নিজের ভেতরে খুঁজে পায় না। বাঁধন রূপার হাতটা শক্ত করে ধরে টেনে হিঁচড়ে বাড়ির ভিতরে নিয়ে যায়। লিভিং রুমের সোফায় বসে রজনী রহমান আর শিল্পী রহমান আপন মনে গল্প করছিল। হুট করে বাঁধনের সাথে রূপাকে ওভাবে হন্তদন্ত হয়ে ঢুকতে দেখে তারা দুজনে থমকে গেল। বাঁধন তখনও রূপার হাতটা লোহার মতো শক্ত করে চেপে ধরে আছে আর রূপা অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে কাঁপছে। শিল্পী রহমান শোভা থেকে উঠে দ্রুত পায়ে এগিয়ে এসে বেশ উদ্বিগ্ন সুরে বলেন, কি হয়েছে বাঁধন? এভাবে রূপার হাত চেপে ধরে আছিস কেন? বাঁধন কোনো জবাব না দিয়ে জ্বলন্ত চোখে সরাসরি রূপার দিকে তাকিয়ে একদম ঠান্ডা মেজাজে বলে, রুমে যা। রূপা ভয়ে আর অপমানে ঠায় এক জায়গায় দাঁড়িয়ে থাকে। তার পা যেন মাটির সাথে আটকে গেছে।
রূপাকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বাঁধন নিজের কণ্ঠটা পুরো জোর টেলে পরম ধমকের সুরে বলে, রুমে যেতে বলছি না আমি। এক দৌড়ে রুমে চলে যায় রূপা। রজনীর রহমান যেন কথা বলার মতো কোনো ভাষাই খুঁজে পাচ্ছে না। হুট করে বাঁধন কেন ওভাবে রূপাকে টেনে হিঁচড়ে নিয়ে আসলো সেই হিসাব মেলাতে পারছেন না। লিভিং রুমের সোফায় ধপ করে বসে পড়ে ক্লান্ত শরীরটা এলিয়ে দেয় বাঁধন। শিল্পী রহমান দিকে তাকিয়ে একদম হাঁপানো শুরু করে, কাকিয়া এক গ্লাস ঠান্ডা পানি দাও তো। শিল্পী রহমান আর এক মুহূর্ত দেরি না করে তাড়াহুড়ো করে গিয়ে ডাইনিং টেবিল থেকে গ্লাস ভরে ঠান্ডা পানি নিয়ে এসে বাঁধনের হাতে দিলেন। তীব্র তৃষ্ণায় এক ঢোকে পুরো পানি শেষ করে ফেলে বাঁধন। ঠিক এই থমথমে পরিস্থিতির মধ্যে আকাশ আর বৃষ্টি বাড়ির সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করেন। পানি খাওয়া শেষ হতে বাঁধন চুপচাপ সোফা থেকে উঠে নিজের রুমের দিকে চলে যায়। রজনী রহমান অধৈর্য হয়ে দ্রুত পায়ে এগিয়ে এসে বৃষ্টির একদম মুখোমুখি দাঁড়িয়ে উৎসুক শরীর জিজ্ঞাসা করে, কী হয়েছে বৃষ্টি? বাঁধন এভাবে হুট করে রূপাকে কেন ধরে নিয়ে আসলো? বৃষ্টি নিজের কাঁধে ব্যাগটা সোফায় নামিয়ে রেখে বেশ বিভ্রান্ত সুরে বলে, আন্টি, আমি ঠিক বুঝতে পারছি না। হুট করে ভাইয়া গিয়ে রূপাকে ওখান থেকে সোজা তুলে নিয়ে আসলো। পাশে দাঁড়িয়ে থাকা আকাশ নিজের পকেটে হাত ঢুকিয়ে রজনী রহমানের দিকে তাকায়। ঠোঁটের কোণে এক হালকা ধূর্ত হাসি ফুটে বেশ কড়া মেজাজে বলে, বাড়ির মেয়ে বাড়িতে থাকবে, বাইরে কেন পড়াশোনা করবে? ঠিক এই কারণে বাঁধানোকে নিজের দায়িত্বে এখানে নিয়ে আসছে। আর কোনো প্রশ্ন আছে চাচি? আকাশের মুখের উপর দেওয়া জবাব শুনে রজনী রহমান চোখ কপালে উঠে গেল। নিজের কানকে যেন ঠিক বিশ্বাস করতে পারছে না। এই বাঁধন এতদিন রূপাকে দুচোখে সহ্য করতে পারত না, সেই বাঁধন কিনা আজ রূপাকে এইবারই মেয়ে বলে স্বীকৃতি দিয়ে দিল। রাতের বেলা বাড়ির সবাই এক এক করে ডাইনিং টেবিলে এসে বসে। এহসান রহমান বাড়িতে ফিরেই শুনছেন বাঁধন নাকি জোর করে রূপাকে বাড়িতে নিয়ে এসেছে। তিনিও যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না যে বাঁধন শেষমেশ রূপাকে এভাবে ফিরিয়ে এনেছে। কিছুক্ষণের মধ্যে ডাইনিং রুমে সিঁড়ি দিয়ে ধীর পায়ে নিজে নেমে আসে বাঁধন। অবশ্য অ্যাশ রঙের সাধারণ একটা টি শার্ট আর সাদা ট্রাউজার। চোখে মুখে এখনও গম্ভীর ঘুমের রেশ লেগে আছে। চেহারায় ক্লান্তি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে বেশ কিছুক্ষণ ঘুমিয়েছে। সোজা হেসে এসে ডাইনিং টেবিলে ফাঁকা চেয়ারে বসে পড়ে বাঁধন। এহসান রহমান নিজের চশমাটা ঠিক করতে করতে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকান ছেলের দিকে। গম্ভীর কণ্ঠে প্রশ্ন করে, রূপাকে কেন নিয়ে এসছিস? ও তো বাইরে থেকে পড়াশোনা করতে চাই। বাঁধন নিজের প্লেটের খাবার তুলতে তুলতে একদম নির্বিকার ও শান্ত সে বলে, আমার মন চাইছে তাই নিয়ে আসছি। আর এখন আর থেকে বাড়ি থেকে পড়াশোনা করবে, বাইরে থাকার কোনো দরকার নেই। ছেলের এমন একরোখা জবাব শুনে এহসান রহমান কপালে ভাঁজ পড়লেন। তিনি নিজের গলার স্বর কিছুটা শক্ত করে বললেন, ওর যদি বাইরে থেকে পড়াশোনা ভালো হয় তবে ওখানে থাক, জোর করে কি আছে? বাঁধন হাতে চামচটা প্লেটের উপর রেখে সোজা হয়ে বসে বাবার চোখের দিকে তাকিয়ে একদম অনমনীয় জেদি সুরে বলে, আমি ওকে বাইরে পড়তে দিব না। এহসান রহমান ছেলের এমন একগুঁয়ে দেখে বেশ ক্ষুব্ধ হন। ডাইনিং টেবিলে সবার নীরবতার মাঝে চড়া মেজাজে জানতে চান কেন। বাঁধন নিজের চেহারায় কোনো রকম অপরাধ বা ভয়ের রেখা না ফুটিয়ে আগের মতো শান্ত অথচ দৃঢ় সুরে জবাব দেয়, সেটা আপনাকে বলতে বাধ্য নই আমি। দুজনে এমন তপ্ত বাক্য বিনিময় হয়ে পাশে বসা হাজির রহমান পরিস্থিতি শান্ত করার জন্য এহসান রহমানের উদ্দেশ্যে বলে, আহা, বোন হয়, ভাই হয়ে বোনকে বাইরে একা একা পড়তে দেবে না, এটাই তো নর্মাল। বোন শব্দটা কানে আসতে হাতের চামচটা শক্ত মুঠে খামচে ধরে বাঁধন। ভেতরে রাগটা যেন চোয়াল শক্ত করে জানায়, কে বলল বোন হয়? কার বোন? কিসের বোন? রূপার মা তো এই রজনী রহমান না। আর এই চরম সত্যটা খুব তাড়াতাড়ি সবার সামনে ফাঁস হবে। এহসান রহমান ছেলের মুখের ভাব দেখে আর কথা বাড়ে না। কিছুক্ষণের মধ্যে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে বৃষ্টি। ওকে একা আসতে দেখে এহসান রহমান চারপাশটা একবার দেখে নিয়ে বলে, একা কেন তুমি? রূপা কোথায়? বৃষ্টি ডাইনিং টেবিলের পাশে এসে দাঁড়িয়ে আমতা আমতা সে বলে, আঙ্কেল, রূপার নাকি খিদে নেই, ও খাবে না, তাই রুম থেকে বের হচ্ছে না। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, ঠিক 3 সেকেন্ডের মাথায় খাবার ছেড়ে টেবিল থেকে খাড়া হয়ে উঠে দাঁড়ায় বাঁধন। কাউকে কোনো কিছু বলার বা আটকানোর সুযোগ না দিয়ে বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। সোজা এসে দাঁড়ায় রূপার ঘরের দরজায়। রূপা তখন চুপচাপ বিছানায় বসে ক্যান্ডির মাথায় হাত বোলাতে ছিল। কোনো রকম অনুমতি ছাড়াই সরাসরি রূপার একদম সামনে এসে দাঁড়ায় বাঁধন। 2 হাত ট্রাউজারের পকেটে ঢুকিয়ে উপর থেকে নিচের দিকে তাকিয়ে গম্ভীর মেজাজে বলে, ভাত খাবি চল।
আচমকা বাঁধনের এমন কড়া কণ্ঠস্বরে চমকে সামনে তাকে রূপা। নিজেকে কিছুটা সামনে নিয়ে মুখটা যত সম্ভব ফুলিয়ে অভিমানী সুরে বলে, খাবো না আমি, আমার কোনো খিদে নেই। বাঁধন নিজের চাহনি আর কিছুটা তপ্ত করে একদম শান্ত হুঁশিয়ারি সুরে বলে, খাবি না? রূপা নিজের জেদ ধরে রেখে উল্টো দিকে মুখ ঘুরিয়ে একরোখা সুরে বলে, না। বাঁধন নিজের জায়গা থেকে এক চুলও নড়ে না, আবারও এক ধাপ চেপে ধরে বলে, খাবি না? রূপের এমন সরাসরি বাঁধনের চোখের দিকে তাকে বেশ চড়া ও জেদি সুরে বলে, বলছি তো না। তার কথায় পারায় না বাঁধন কোনো কিছু বোঝের আগে রূপাকে টেনে এক ঝটকায় নিজের চওড়া কাঁধে তুলে নেয়। হঠাৎ এমন টানে ক্যান্ডি বেচারা বিছানায় ছটপট করতে করতে নিচে নেমে পড়ে। রূপা কোনো রকম প্রতিবাদ না বা কথা বলার সুযোগ না দিয়ে বাঁধন তাকে কাঁধে ঝুলিয়ে হনন করে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। বাঁধনের কাঁধে ওভাবে রূপাকে ছটপট করতে দেখে ডাইনিং টেবিলে বসা সবার চোখ যেন একদম চড়ক গাছ ওঠার উপক্রম। চারপাশে এই অবাক চাউনিকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে একদম ডোন্ট কেয়ার ভাব নিয়ে নিজের পাশে খালি চেয়ারটাতে রূপাকে বসিয়ে দেয় বাঁধন। তারপর নিজেই প্লেট টেনে ভাত বেড়ে রূপার সামনে এগিয়ে গিয়ে হুঁশিয়ারি সুরে বলে, এই প্লেটে যদি একটা ভাত অবশিষ্ট থাকে তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। রূপা ভেজা চোখে বাঁধনের দিকে তাকিয়ে ক্ষোভ মেশানো শুরু করে, আমি বলছি না আমি ভাত খাবো না, কেন জোর করছেন আমার উপর? বাঁধন নিজের ডান হাতটা টেবিলের উপর শক্ত করে রেখে চোখের মণি দুটো স্থির করে তপ্ত মেজাজে বলে, কি বললি আবার বল? রূপা নিজের জেদ আর একগুঁয়ে ধরে রেখে টেবিলের বাকি সবার সামনে গলা উঁচিয়ে জেদি সুরে বলে, আমি ভাত খাবো না বলে নিজের বসার চেয়ারটা টেনে রূপার থেকে এক ঝটকে উঠে দাঁড়াতে নেয়। কিন্তু তার আগে পাশে বসা বাঁধন বাঘের মতো ক্ষিপ্রতায় তাকে আবার জোর করে চেয়ারে বসে দেয়। কোনো কিছু ভাবার সময় না দিয়ে নিজের হাত দিয়ে কয়েকটা সাদা ভাত তুলে নেয় আর অন্য হাত দিয়ে রূপার নরম গাল দুটো শক্ত করে চেপে ধরে হাঁ করে দেয়। রূপার চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়ার আগে সেই ভাতগুলো জবরদস্তিমূলক রূপা মুখের ভেতরে পুরে দিয়ে দাঁতে দাঁত চেপে গম্ভীর কণ্ঠে বলে, খা, নয়তো এভাবেই তোকে চেপে ধরে রাখবো যতক্ষণ না তুই গিলছিস। রূপা হাঁ করে উপরের দিকে তাকিয়ে থেকে দম বন্ধ হয়ে করা এক যন্ত্রণা। হাজির রহমান রূপার দিকে চেয়ে মৃদুস্বরে বলে, জেদ করে না দিদিভাই, খেয়ে ফেল। বাঁধনের চোখের মনে দুটো তখন স্থির। রূপার গালে আঙুলের চেয়ে আবার গভীর করে বিষাক্ত শান্ত স্বরে বলে উঠল, তুই গিলবি নাকি চোয়াল ভেঙে আরও জোরে চেপে ধরবো? এহসান রহমান চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে গর্জে উঠে বলল, বাঁধন কি করছিস? ও ব্যথা পাচ্ছে, ছাড়। ভয়ের চোটে রূপার সারা শরীর কাঁপছে, কোনো মতে মুখের দাঁতগুলো গিলে ফেলে সে। বাঁধন ওর মুখের উপর থেকে হাতটা সরিয়ে নেয়। রূপা সাথে সাথে মাথা নিচু করে জোরে কাঁচতে থাকে। বাঁধন দ্রুত পানির গ্লাসটা তুলে ওর ঠোঁটের কাছে জোর করে ঠেকিয়ে শান্ত কণ্ঠে বলে, পানিটা খা। বাঁধনের রক্তচক্ষুর দিকে তাকিয়ে ভয়ে কাঁপতে কাঁপতে রূপা গ্লাসের চুমুকটুকু দেয়। গলার ভেতরে আটকে থাকা ভাতের দলাটা পানির সাথে জোর করে গিলে ফেলে সে। এহসান রহমান রূপার দিকে তাকিয়ে করুণা মিশ্রিত স্বরে বলে, রাগ করে না মা, খেয়ে নাম। ভীতু মেয়ের মতো মাথা নিচু করে কাঁপতে কাঁপতে ভাতের প্লেটে হাত চালায় রূপা। পুরো ডাইনিং টেবিল তখন এক গভীর নীরবতায় আচ্ছন্ন। সবাই যেন খাবার গিলছে, কিন্তু কারো মনে শান্তি নেই। বাঁধনের সে তীক্ষ্ণ নজর রূপার উপর থেকে সরছে না। ডাইনিং টেবিলে এই অস্বস্তিকর পরিবেশটা যেন রূপার শ্বাস কেড়ে নিচ্ছে। খাওয়া শেষে গভীর রাতে বাইরে সুইমিং পুলের সামনে এসে দাঁড়ায় রজনী রহমান। চারপাশে নিস্তব্ধতার মধ্যে কেউ চোখ বুলে নিশ্চিত হয়ে নেয় আশেপাশে কেউ আছে কিনা। তারপর নিজের ফোন থেকে দ্রুত একটা নাম্বারে কল লাগায়। কয়েকবার রিং হতে ওপাশ থেকে কল রিসিভ হয়ে ভেসে আসে এক পুরুষের এই চতুর কণ্ঠ, খবর কি, সব ঠিকঠাক এগোচ্ছে তো? রজনী রহমান অন্ধকারের দিকে তাকিয়ে দাঁতের দাঁত চেপে নিচু স্বরে বলে, ঠিক আর কই, মস্ত বড় একটা ঝামেলা পাকিয়ে গেছে। ওপাশের পুরুষটি কিছুটা বিরক্ত ও সন্ধিহান কণ্ঠে বলে, কি হয়েছে খুলে বলো। রজনী রহমান নিজের গলার স্বর আরও নামিয়ে অস্থির মেজাজে বলে, আমার আগের পক্ষের ছেলেটা রূপার উপর বড্ড বেশি অধিকার করেছে। লক্ষণ কিন্তু মোটেও সুবিধা ঠেকছে না। যে ছেলে মেয়েটাকে দু চোখে সহ্য করতে পারতো না, আজ সে না খেলে জোর করে মুখে ভাত গুঁজে দিচ্ছে। হুট করে কি এমন উল্টে গেল যে এত দরদ উথলে উঠল? রজনী রহমানের আশঙ্কা ওপাশ থেকে একটা শীতল ও তাচ্ছিল্য হাসি ভেসে আসে। ওই পুরুষটি বেশ তাচ্ছিল্য ভরে বলে, আরে রাখো তোমার দরদ, খোঁজ নিয়ে দেখো তোমার ওই ছেলে রূপার প্রেমে হাবুডুবু খাচ্ছে। কথাটা শুনে রজনী রহমানের ভেতরটা খটকা লেগে গেল। কপালে চিন্তার ভাঁজ ফেলে ফিসফিসে বলল, কিন্তু এটা কিভাবে সম্ভব? সবাই জানে রূপা সৎ বোন। নিজের সৎ বোনের প্রেমে একটা ছেলে কিভাবে পড়তে পারে?
ওপাশ থেকে পুরুষটির কণ্ঠ এবার হিসিসি ও চক্রান্ত সুরে ভারী উঠল। ঠান্ডা মাথায় মনে করিয়ে দিল, আজকাল দুনিয়ার সবই সম্ভব। শোনো, সে প্রেমে পড়ুক আর জাহান্নামে যাক, রূপাকে তোমার নজরে রাখতে হবে। ও আমাদের সোনার ডিম পাড়া হাঁস। ও হাতছাড়া হওয়া মানে এতগুলো বছরে আমাদের পুরো প্ল্যানটা এক মুহূর্তে ছাই হয়ে যাওয়া। রজনী রহমান সুইমিং পুলের পানির দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে ক্ষোভ মেশানো ক্লান্ত সুরে বলে, একটা মা যতটা আদর করে আমি তার থেকে দ্বিগুণ আদর করেছি ওকে। নিজের মায়ের অভাব আমি বিন্দুমাত্র বুঝতে দিইনি। এর থেকে আর কিভাবে আদর করতে হয় জানা নেই আমার। কিন্তু আমি এখন বড্ড ক্লান্ত, আর ভালো লাগছে না এই মায়াবী মায়ের অভিনয় করতে। কবে ওর 20 বছর পূর্ণ হবে, আর কবে ওই সম্পত্তির কাগজের সইটা আদায় করব ওর হাত থেকে। ওপাশ থেকে পুরুষালীটি কণ্ঠে এক কুৎসিত আশ্বাস সুর ভেসে এসলো, বেশ শান্ত মেজাজে বলল, আহা, এত উত্তেজিত হচ্ছে কেন? 19 বছর তো হয়ে গেছে, আর মাত্র একটা বছর, তারপর সাইনটা নিয়ে ওকে দুনিয়া থেকে সরিয়ে দেব। তুমি আর আমি একসাথে এই দেশ ছেড়ে আকাশে উড়াল দিব। রজনী রহমান নিজের বুকের ভেতরে জমে থাকা অস্থিরতা চেপে ফিসফিসে বলল, সব ঠিকঠাক হবে তো? ওপাশ থেকে পুরুষটি হালকা হেসে চক্রান্ত সুরে অভয় দিয়ে বলল, আরে আরে, সব ঠিক হবে। তুমি শুধু এই সুন্দর অভিনয়টা আর কিছুদিন চালিয়ে যাও। পরের দিন সকাল 9টা, কলেজে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে ঘর থেকে বের হলো রূপা আর বৃষ্টি। রূপা আজকে কলেজের ড্রেসের সাথে দুপাশের চুলগুলো দুটো শক্ত করে বেনি করে বেঁধেছে। কাঁধে ব্যাগ ঝুলিয়ে দুজনে যখন হলরুমে নামে, ঠিক তখনই সদর দরজা গলিয়ে ভেতরে ঢুকে বাঁধন। এতক্ষণ সে বাইরের বাগানে একাকী পায়চারি করছিল। ঘরের ভেতর পা রাখতে তার শিকারি চোখ জোড়া গিয়ে স্থির হয় রূপার উপর। কলেজের ড্রেস আর নিচে ঝুলে থাকা ওই দুটো বেনি। দৃশ্যটা দেখা মাত্র বাঁধনের ভেতরের অন্ধকার ঈষৎ দপ করে জ্বলে উঠল। এভাবে নিজের চুলগুলো বাইরের পুরুষকে দেখানোর কি অর্থ? অচেনা রাস্তায় অচেনা মানুষ ওর কেন চুলের সৌন্দর্য দেখবে? তীব্র ক্ষোভে বাঁধনের হাতের আঙুলগুলো মুচড়ে শক্ত মুঠো হয়ে যায়। রূপা অবশ্য বাঁধনকে দেখেও না দেখার ভান করে চোখ এড়িয়ে ওর পাশ কাটিয়ে সদর দরজার দিকে এগোতে থাকে। মাত্র কয়েকটা পদক্ষেপ ফেলতে পেছন থেকে এক হিমশীতল গম্ভীর আদেশ ভেসে ওঠে, রূপা দাঁড়া। বাঁধনের মুখ থেকে নিজের নামের এই সংক্ষিপ্ত রূপ শব্দটা শুনে রূপার পা দুটো জুড়ে মেঝেতে চমকে যায়। লোকটা থেকে এই নামে ডাকছে। বাঁধনের এই আকস্মিক ও অদ্ভুত পরিবর্তন কারণ কিছুতেই মাথায় খেলো না রূপার। বাঁধন ভারী পায়ে হেঁটে এসে রূপার একদম মুখোমুখি দাঁড়ায়। উপর থেকে নিচে এক তীব্র চাহনিতে ওকে মেপে নিয়ে রুক্ষ স্বরে প্রশ্ন করে, কোথায় যাস? রূপা ওর চোখের দিকে তাকানোর সাহস পায় না। মাথা নিচু করে বেশ ছোট্ট করে জবাব দেয়, কলেজে। এইভাবে? হ্যাঁ, আমি তো এইভাবেই যাই, হিজাব বেঁধে আয়। এই হুকুমটা কানে যেতে রূপে এক ঝটকায় মাথা তুলে। হিজাব? তাও আবার এই দম বন্ধ করা তীব্র গরমের মধ্যে? সে নিজের চোখ দুটো বড় বড় করে রাগে ফুঁসতে ফুঁসতে প্রতিবাদী মেজাজে বলে, এই গরমের মধ্যে হিজাব? বাঁধনের চোয়াল শক্ত হয়ে ওঠে, এক চুল না নড়ে পাথরের মতো স্থির হয়ে বসে। জাস্ট গো অ্যান্ড চেঞ্জ। রূপার নিজের জেদ ধরে রেখে সোজা বাঁধনের চোখের দিকে তাকিয়ে সাফ জানিয়ে দেয়, মাফ করবেন, আমি পারবো না। বাঁধনের চোখ দুটো এবার বিপজ্জনকভাবে ছোট হয়ে এসে এক পা এগিয়ে এসে নিচু গলে বলে, পড়বি না? রূপা ভেতরে ভেতরে কুঁকড়ে গেলেও নিজের জেদ ধরে রাখতে অবাধ্যের মতো নাসূচক মাথা নাড়ায়। বাঁধন নিজের চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে আবার শুধে, পারবি না? রূপা এবার নিজের ওড়নাটা শক্ত করে চেপে ধরে কাঁদো কুঁদো করল, আমি এই গরমে হিজাব পরলে একদম মরে যাব। কথা শেষ হতে না হতেই বাজ পাখির মতো ছো মেরে এক ঝটকে রূপার কবজি চেপে ধরে বাঁধন। পাশে দাঁড়িয়ে থেকে বৃষ্টি কিংবা রূপা নিজেই কেউ কিছু বুঝে ওঠার আগে বাঁধন হ্যাঁচকা টেনে রূপাকে সিঁড়ি বেয়ে উপরে তুলতে থাকে। রূপা শত চেষ্টা করেও বাঁধনের লোহার মুঠো থেকে নিজের হাত ছাড়াতে পারে না। টেনে হিঁচড়ে রূপাকে রূপার ঘরের সামনে এনে ভেতরে ধাক্কা দিয়ে ঢুকে দেয়। তারপর দরজায় এক বিশাল ছায়ার মতো দাঁড়িয়ে রক্তচক্ষু নিয়ে বলে, পড়ার কোনো দরকার নেই তোর, বাড়িতে বসে থাক তুই। যেদিন থেকে হিজাব বেঁধে বাইরে নেমে যেতে পারবি সেদিন থেকে কলেজের নাম নেবে। এর আগে যদি বাড়ি থেকে এক পাও বের হোস, ওই পা দুটো কেটে ফেলতে আই ওয়ান্ট ইভেন থিঙ্ক টুইস। বলে চরম ক্রোধে দরজাটা ধারাম করে লাগিয়ে দিতে যায় বাঁধন। রূপা চরম আতঙ্কে আর্তনাদ করে উঠে দরজার পাল্লাটা খামচে ধরে, বাঁধন, বাঁধন, আমি। হিজাব, প্লিজ দরজাটা লাগাবেন না, প্লিজ। বাঁধন দরজার হাতলটা শক্ত করে ধরে রূপার চোখের দিকে তাকিয়ে বরফ শীতল গলায় হুকুম দেয়, দেন ডু ইট ফাস্ট। রূপা এক শ্বাসরুদ্ধকর ফাঁদে পড়ে যায়। কিভাবে হিজাব বাঁধতে হয় মাথায় কোনো বুদ্ধি কাজ করে না। কোনো রকম হিজাব
কিংবা পিন কিছুই নেই রূপার কাছে, থাকবে বা কী করে? আগে তো কোনোদিন হিজাব ছুঁয়ে দেখেনি। চরম আশঙ্কা, হাত পা পুরো বরফের মতো ঠান্ডা হয়ে এসে একবার আমতা আমতা করে বাঁধনের দিকে তাকিয়ে অন্তত অসহায় সুরে বলে, ইয়ে মানে ভাইয়া, আমার তো হিজাব নেই, আগে তো কখনো পরিনি, তাই কোনো পিন নেই। আমি বরং আসছি হিজাব ছাড়া যাই, কিনে কাল থেকে পরে যাব। বলে দরজা পাশ কাটিয়ে কোনো মতে দম বন্ধ করা পরিস্থিতি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে বাঁধন পাহাড়ের মতো সামনে এসে দাঁড়ায়। রূপার চোখের দিকে তাকিয়ে এক ভয়ঙ্কর নিস্তব্ধ বিষাক্ত সুর বলে, যেতে বলেছি তো তোমাকে। শুকনো ঢোক গিলে রূপা, ভয়ে বুকের ভিতরটা পুরো দুমড়ে মুচড়ে যেতে থাকে। ফিসফিসে বলে, তাহলে? বাঁধন ঘরের অন্ধকারে কোণের দিকে ইশারা করে হুকুমের সুরে, বসে থাক, আমি হিজাব এনে দিচ্ছি। কিন্তু এসে যদি দেখি চলে গেছে, সোজা কলেজ থেকে চড়িয়ে চড়িয়ে টেনে নিয়ে আসবো। আই মিন ইট। বলে বাঁধন সোজা বাড়ি থেকে বেরিয়ে যায়। বাঁধন চলে যেতে বৃষ্টি দ্রুত রুমে এসে বড় বড় চোখ করে ফিসফিসে বলে, দোস্ত, এসব কি? বাঁধন ভাইয়ের হঠাৎ এত পরিবর্তন, এত শাসন, এত কেয়ারিং, আমি জাস্ট বিশ্বাস করতে পারছি না। রূপা বিছানায় ধপ করে বসে পড়ে কপালে হাত দিয়ে আশঙ্কা সে বলে, আমি জানি না রে, হঠাৎ এই লোকটার কি হলো, পাগল হয়ে গেল নাকি? বৃষ্টি রূপার কাঁধে হালকা চাপড় দিয়ে একটু চাপা হেসে উত্তেজনা বলে, এটাকে পাগল বলে না দোস্ত, এটাকে রাইট বলে। আমার কিন্তু সেই লাগছে, এত হ্যান্ডসাম একটা ছেলে কিভাবে তোকে শাসন করছে দেখ। আমাকে যদি কেউ এভাবে করতো, বিশ্বাস কর, এতক্ষণে আমি খুশিতে পাবনায় থাকতাম। বলে বৃষ্টি হাততালি দিয়ে বুকে হাত দিয়ে মুঠো ধরে পুনরায় বলে, তুই যাই বলিস রূপা, বাঁধনের অ্যাটিটিউড যা জোশ, পুরো ক্রাশ লেভেলে ভাই। ইচ্ছে তো করছে একটু হায়ার লেভেলে কালো জাদু টোনা করে তোর ওই হট ভাইয়াটাকে আমার প্রেমে অন্ধ করে মুঠোয় নিয়ে নিই। রূপা বিরক্ত সুরে বলে, নিতে পারলেই নে। বৃষ্টি এবার ভাবটা একদম আফ্রিকার জঙ্গলি তান্ত্রিকের মতো করে দুষ্টুমি করে, তাহলে দেখ এবার হ্যারি পটারের নানির জাদু। 1 মিনিটে দেখবি বাঁধন পেয়ে সোজা এসে আমার পায়ের কাছে সারমেয়র মতো লেস নাড়বে। রূপা 2 হাত বুকে ভাঁজ করে খাটে হেলান দিয়ে সে বাঁকা হাসে বলে, সে তো আমার প্রাণপ্রিয় বেশি, দেখান আপনার হাই কোয়ালিটির জাদু, দেখি কেমন ডাইনি হতে পেরেছেন আপনি। বৃষ্টি এবার পুরোপুরি সিরিয়াস মুড নিয়ে চোখ দুটো বন্ধ করে দরজার দিকে ধীর পায়ে এগোতে এগোতে হাত দুটো বাতাসের মধ্যে জিলিপির মতো গোলাকার করে ঘোরাতে লাগলো। এরপর গম্ভীর গলায় বিড়বিড় করে বলতে লাগলো, ওম হিরিং ক্রিং টুনা টুনি, বাঁধন বয়ে হোক আমার পুতু পুতু খুনি, ইলিশ মাছের লেজা আমার প্রেমে হয়ে যা তুই একদম সোজা, সুমন্তর শিয়ালের 3টা গু। উচ্চারণ শেষ করার আগে বৃষ্টি একগাল খিলখিলে শয়তান হাসি দিয়ে চোখটা খেল। ঠিক সেই সময় মুখ্য মুহূর্তে দরজার সামনে জমের মতো এসে দাঁড়িয়েছে আকাশ। বৃষ্টি চোখ খুলে একদম সামনাসামনি দেখল আকাশ হা করে থাকা গম্ভীরের মতো মুখটা। আচমকা এমন জঘন্য মন্ত্রের পর দরজায় আকাশকে দেখে বৃষ্টির মগজ পুরো শর্ট সার্কিট হয়ে গেল। তার সহজ সরল মাথা ধরে নিল জাদু 100% কাজ করে গেছে, কিন্তু মন্ত্র উচ্চারণে ভুল হওয়ার বাঁধনের জায়গায় ভুল নামে আকাশের নামটা এই আজরাইল এসে ল্যান্ড করে নিয়েছে। নিজের জাদুর এমন কুৎসিত সাইড এফেক্ট আর আকাশের পেতনির মতো চাহনি দেখে বৃষ্টির কলিজা শুকিয়ে গেল। সে ফুসফুসে সবটুকু বাতাস এক করে দিল এক কান ফাটানো চিৎকার, আ! বৃষ্টিকে এভাবে কলিজা ফাটানো চিৎকার দেখে আকাশ পরম বিরক্তিতে নিজের কান দুটো চেপে দিল। তারপর কপালে 3টা ভাঁজ ফেলে কড়া গলে ধমক দিয়ে বলল, শাট আপ! কী হয়েছে, এমন শিয়ালের মতো চিৎকার করছিস কেন? ওপাশে বিছানায় বসা রূপা ততক্ষণে হাসতে হাসতে শেষ। হাসির চোটে ওর পেট ফেটে যাওয়ার মতো অবস্থা। বৃষ্টি এবার নিজের কাঁপতে থাকা আঙুলগুলো কামড়াতে কামড়াতে আকাশের দিকে তাকিয়ে আমতা আমতা করল, স্যার বিশ্বাস করুন, আমি আপনাকে রাখিনি, আমি তো বাদ পুরো কথা শেষ করার আগে আকাশ নিজের বাঁ দিকের ভুরুটা কুঁচকে কড়া গলায় শুধু, হোয়াট, কি বলছো তুমি? বৃষ্টি এবার অপরাধীর মতো মাথা নিচু করে ফিসফিসে বলে, আসলে স্যার একটু ভুল মন্ত্র পড়ে ফেলেছিলাম, তাই মনে হয় উপরওয়ালা বাঁধন ভাইয়ের বদলে আপনাকে পাঠিয়ে দিয়েছিল। আকাশের এবার নিজের তীক্ষ্ণ নজর জোড়া বৃষ্টির উপর পড়ে। এই মেয়েটা সাত সকালে কি যাতা বলছে। সে কড়া সুরে বলে, কি আবল তাবল বলছে, কিসের মন্ত্র ভুল? বিছানায় বসে রূপা তখন হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খেয়ে সে কোনো মতে নিজের হাসি চেপে বলে, ভাইয়া, ও নাকি খাঁটি কালো জাদু পারে, তাই কালো জাদু করে বাঁধন ভাইয়াকে ওর পায়ের কাছে টেনে নিয়ে আসছিল। ওই কালো জাদু মন্ত্র পড়ছিল, কিন্তু মাঝপথে উচ্চারণ ভুল হওয়ার কারণে
ওনার জায়গায় তোমায় পাঠিয়ে দিয়েছে। কথাটা শোনা মাত্র বৃষ্টি একদম রাগী ডাইনির মতো করে চোখ করে রূপার দিকে তাকায়। মনে মনে চায় রূপাকে কাচ্চা চিবিয়ে খেতে। আকাশ অবশ্য আর একটা শব্দ খরচ করে না। সে কিছুক্ষণ ভুরু গুছিয়ে বৃষ্টির ভ্যাবলা মুখের দিকে তাকিয়ে থেকে যেন দেখছে চিড়িয়াখানা কোনো এক অদ্ভুত জীব। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে একটা আস্ত পাগল ভেবে কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়। আকাশের চোখের আড়ালেতে বৃষ্টি তীরের মতো ছুটে এসে রূপার পিঠে দুটো কিল বসিয়ে দিয়ে ক্ষোভের সুরে বলে, তোকে কে বলেছে? হ্যাঁ, এখন স্যার মনে মনে আমাকে কোন লেভেলে পাগল ভাবছে বলতো? রূপা পিঠে হাতাতে হাতাতে তখন হাসতেছে বলে, আরে থাম থাম, সত্যি কথাই তো বলছি। তবে যাই বলিস দোস্ত, তোর এই কুত্তা শিয়ালের জাদুটা কিন্তু বেশ জোর ছিল। এমন ভুলভাল জাদুতে তুই রোজ রোজ করিস বিনোদন, ভালোই লেগে। দুজনের দুষ্টুমির মাঝে বৃষ্টি হঠাৎ প্রচণ্ড ওয়াশরুম পায়। সে তাড়াহুড়ো করে ওয়াশরুমে চলে যায়। বৃষ্টি যেতে ঘরের ভেতর প্রবেশ করে বাঁধন। এক হাতে একটা বড় শপিং ব্যাগ। বাঁধনের ভারী অভাবটা দেখামাত্র রূপার বুকের ভেতরটা কেঁপে ওঠে। পরপর দুইবার শুকনো ঢোক গিলে নেয়। বাঁধন কোনো কথা না বলে সোজা রূপের পড়া টেবিলের উপর শপিং ব্যাগটা ছুড়ে দেয়। তারপর পাশের সোফাটায় গিয়ে বসে দীর্ঘ শরীরটা এলিয়ে দিয়ে ফোন স্ক্রল করতে করতে বলে, ফার্স্ট রেডি হ, আমি দিয়ে আসবো। রূপা আর কোনো কথা বাড়ানোর সাহস পায় না। কাঁপন্ত হাতে টেবিলের উপর থেকে শপিং ব্যাগটা মুখ খুলে ভেতরে তাকাতেই রূপার চোখ জোড়া স্থির হয়ে যায়। স্তব্ধতা, বুকের ভেতরে স্পন্দন যেন এক মুহূর্তের জন্য থমকে যায়। ভেতরে একটা চমৎকার সাদা স্কার্ফ, নিখুঁত পাথরের ডিজাইন করা আকর্ষণীয় মাথার ব্যান্ড আর এক ডজন ঝকঝকে সাদা পাথরের চুড়ি, সেফটি পিন, আলপিন আর তার সাথে জমকালো পাথরের কিছু একটা এক্সট্রা সেফটি পিন। জিনিসগুলো দেখে রূপার গলার ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে যায়। বাঁধন কি এসব তার জন্য কিনে এনেছে? জিনিসগুলো বড্ড পছন্দ হয়ে যায় রূপার। বিশেষ করে ওই পাথরের মাথার ব্যান্ডটা দেখে অবশ হয়ে যাওয়ার মনেও একটা তীব্র দোলা দিয়ে যায়। তীব্র ভালো লাগে, ইচ্ছে করছে এখন জোর করে চিৎকার দিতে, কিন্তু বাঁধনের ভয়ে সেই চিৎকার গলার ভেতরে দলা পাকিয়ে যাচ্ছে। ঠিক তখন ওই সোফায় বসা বাঁধন আর চোখে রূপার দিকে তাকায়। রূপাকে ওভাবে হা করে জিনিসগুলোর দিকে তাকিয়ে থাকতে দেখে ফোন স্ক্রল করতে করতে একদম গম্ভীর পাতালভেদি গলা বলে, হা করে তাকিয়ে থাকার দরকার নেই, ওগুলো তোর। জাস্ট 10 মিনিট সময় দিলাম, রেডি হ। কিছু ভাবে না রূপা ব্যাগ থেকে স্কার্ফটা বের করে মাথায় জড়াতে যায়, কিন্তু কখনো স্কার্ফ না পরে কিছুতেই তা ঠিকঠাক করতে পারছিল না। যতবার বাঁধতে যায় রেশমি কাপড়টা পিছলে আলগা হয়ে খুলে যাচ্ছে। এই ব্যর্থ চেষ্টা আর ছটপট নিয়ে চোখ এড়ে না বাঁধনে। সোফায় বসা অবস্থা থেকে সে এক দৃষ্টে তাকিয়ে ঠান্ডা গলায় জিজ্ঞাসা করে, বাঁধতে জানিস না? অপরের মধ্যে মাথা নিচু করে হ্যাঁ সূচক মাথা নেয় বাঁধন। রূপা চুপচাপ সোফা ছেড়ে উঠে দাঁড়ায় বাঁধন। নিজের ফোনটা বের করে স্কার্ফ বাঁধার একটা ভিডিও বের করে সে রূপার টেবিলের সামনে সশব্দে রাখে। তারপর রূপা হাত থেকে স্কার্ফটা কেড়ে নেয়, শক্ত করে ধরে সোজা করে দাঁড় করে তাকে। বাঁধনের শরীরে তীব্র পুরুষের সুবাস আর ভারী রাজকীয় উপস্থিতি নিমেষে অবশ করে দেয় রূপার চারপাশ। ফোন থেকে ভিডিওর দিকে চেয়ে ঠিক ওই কায়দায় বাঁধন মাথার কাপড়টা পেঁচা থেকে তার শক্ত আঙুলের আকস্মিক ছোঁয়ায় রূপার নরম চামড়া এক অদ্ভুত শিরশিরানি অনুভূতি জাগিয়ে তোলে। রূপা সম্মোহিত হওয়ার মতো হা করে বাঁধনের মুখের দিকে তাকিয়ে থাকে। বাঁধনের ফর্সা নিখুঁত কামানো মুখটা এই মুহূর্তে কিছুটা তীক্ষ্ণ হয়েছে। সোজা নাক, ধারালো চোখ আর বাম চোখের ভুরুর পাশে চামড়া কাটা পুরুষের দাগটা গভীর মনোযোগ কুঁচকে উঠেছে। এই কাটার দাগ যেন বাঁধনের সৌন্দর্যের চেয়ে হাজার গুণ বাড়িয়ে দিচ্ছে। চোখের ঘন পাপড়ি আর ঠোঁটের তাচ্ছিল্য ভাঁজে কি ভীষণ পুরুষোত্তপ্ত আর মোহনীয় লাগছে এই মানুষটিকে। এক অদ্ভুত বর্ণ ও মাদকতার আকর্ষণ ছড়াচ্ছে তার পুরো অবয়ব থেকে, যা এই নির্জন ঘরে একমাত্র রূপা এত কাছ থেকে দেখেছে। তার রূপ যে কাউকে পাগল করে দেওয়ার জন্য যথেষ্ট। ঠিক তখনই সামনের আয়নাটা চোখ পড়ে বাঁধানো। সে স্পষ্ট দেখে আয়নায় প্রতিফলনে রূপা তার দিকে কামাতুরের মতো হা করে তাকিয়েছে। বাঁধনে এক মুহূর্ত দেরি না করে পাতালভেদি গলায় বলল, চোখ নামা, তোর চোখের দৃষ্টি ভালো না। আচমকা বাঁধনের এই হুল ফোটানো কথায় চমকে যায় রূপা। তীব্র লজ্জায় আর অপমানে নিমেষে মাথা নিচু করে নেয়। বাঁধন কি বলল? তার দৃষ্টি ভালো না, এর মানে কি? বাঁধন কি তাকে সস্তা বা চরিত্রহীন বোঝাতে চেয়েছে? রাগে আর ক্ষোভে নিজের ঠোঁটটা দাঁত দিয়ে কামড়ে ধরে রূপা। ভেতরে পুরো ওটা জ্বলে যায়। বাঁধন না হয়ে এই জায়গায় অন্য
কেউ থাকলে আজ তার অবস্থা চরম খারাপ করে ছাড়ত সে। এমন সময় ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হয়ে রূপা রুমে প্রবেশ করে শান্তা ভেতরে পা রাখতে থমকে যায়। চোখ দুটো বিস্ময়ে স্থির হয়ে যায়। বাদল নিজে দাঁড়িয়ে অন্তত মনোযোগ দিয়ে রূপাকে স্কার্ফ পরিয়ে দিচ্ছে। নিজের চোখকে কিছুতে বিশ্বাস করতে পারে না শান্তা। মনের ভুলে দুবারে চোখের পলক ফেলে নিজেকে সামলানোর চেষ্টা করে, কিন্তু সামনের এই বাস্তব এতটুকু মেকি নয়। এটা কি করে সম্ভব? যে মেয়েটাকে সে এই ছেলে দু চোখে দেখতে পারত না, শৈশবের অবদ্ধতায় যার মাথা পর্যন্ত ফাটিয়ে দিছে, আজ সেই কঠিন হৃদয়ের পুরুষ কিনা এত যত্ন করে তার মাথায় কাপড় পেঁচিয়ে দিচ্ছে। মুহূর্তের মধ্যে এক তীব্র ও দমচাপা হিংসা বিষের মতো ছড়িয়ে পড়ে শান্তার শরীরে। গতকাল থেকে লক্ষ্য করছে বাঁধন অতিরিক্ত মাত্রায় রূপার উপরে এক অদৃশ্য অধিকার খাটিয়ে চলছে। ভাই হিসেবে বোনের উপর শাসন করাটা স্বাভাবিক, কিন্তু বাঁধনের এই চাহনি আর অধিকারবোধ ধরন কোনো সাধারণ ভাইয়ের মতো নয়। পুরো বিষয়টা শান্তার মনে এক অদ্ভুত অস্বস্তি তৈরি করে। ভেতরটা রূপার প্রতি এক অজানা আক্রোশে রিরি করে ওঠে। ঠিক তখনই ওয়াশরুমের দরজা খুলে বাইরে এসে বৃষ্টি। ঘরের ভিতরে এই অবিশ্বাস্য দৃশ্যটা দেখা মাত্র সে যেখানে ছিল সেখানেই জমে যায়। বিশ্বাসের চরম থাকায় একদম বোকার মতো হা করে তাকিয়ে থাকে সে। তবে বাঁধন সেদিকে বিন্দুমাত্র মনোযোগ দেয়, অন্তত নিখুঁত ও পরিপাটি ছন্দে রূপার স্কার্ফটা বাঁধা শেষ করে দেয়। তারপর একটু পিছিয়ে গিয়ে তার সেই গম্ভীর চোখে গভীর এক চাহনি দিয়ে শান্ত গলে বলে, এবার ঠিক আছে? রূপা দুরু দুরু বুকে আয়নার দিকে তাকায়, আর তাকানো মাত্রই নিজের প্রতিচ্ছবি থেকে বুকের ভিতরটা এক তীব্র জোড়াচাল অনুভব করে। এত সুন্দর করে মাথায় নিখুঁতভাবে ফেলে স্কার্ফটা বেঁধে দিচ্ছে বাঁধন। এতটা কঠোর, একটা কঠোর স্বভাবের মানুষ হয়ে যে নিপুণ মতো মন মাতানো উপায়ে স্কার্ফ বাঁধতে জানে, তার উপর ধারণার বাইরে ছিল। বাঁধনের হাতে সেই আকস্মিক ছোঁয়া রেশ এখনও যেন পুরো অস্তিত্বে এক অদ্ভুত ঘোর তৈরি করে রেখেছে। কিছুক্ষণ পর রূপা, বৃষ্টি, শান্তা গাড়ির পিছনে ছিটে গিয়ে বসে। পুরো গাড়িতে এক স্তব্ধ ভারী নীরবতা। কলেজের গেটের কাছে আসতে রূপাদের সাথে সীমা দেখা হয়ে যায়। এই কয়েকদিনে রূপার সাথে সীমার বেশ একটা আর্থিক মিল তৈরি হয়েছে। এমনকি চটপটে বৃষ্টির সাথে সীমার একটা সুন্দর ভাব জমে উঠছে। সীমা রূপার মাথায় এই চমৎকার স্কার্ফ দেখে বেশ চমকে উঠে একগাল হেসে বলল, ওয়াও, আজ হঠাৎ স্কার্ফ করছে দেখে তোমাকে দারুণ মানিয়েছে। বৃষ্টি মুচকি এসে পাশ থেকে আলতো করে বলে, আসলে তার ভাই হিজাব ছাড়া বাইরে বের হতে একদম কড়া নিষেধ করছে। ধরেন তো এখন থেকে প্রতিদিন হিজাব পরে কলেজে আসতে হবে। সীমা গভীর চোখে রূপার দিকে তাকিয়ে তো গলা প্রশ্ন করে, তোমাকে হিজাবেই বেশি সুন্দর লাগছে। ওদের এই টুকটাক কথোপকথন মাঝে হঠাৎ একটা তীব্র কর্কশ শব্দে ঠিক গেটের সামনে এসে বাইকের ব্রেক কষলে ইস্তিয়াক। সামনে তাকাতে ইস্তিয়াকের চোখ দুটো এক অদ্ভুত ক্রোধ আর বিস্ময়ে স্থির হয়ে গেল। সীমা আর রূপার সাথে হেসে হেসে কথা বলছে। এর মানে সীমা রূপাকে চেনে। হুট করে বৃষ্টির চোখে পড়ে ইস্তিয়াকে দেখে। সে মুহূর্তে চটপট করে ইস্তিয়াকের উদ্দেশ্যে বলে, আরে ইস্তিয়াক ভাইয়া, কেমন আছেন? আপনাকে তো অনেকদিন পর দেখছি। স্টেকের ভেতরে আকস্মিক ধাক্কাটা কোনোমতে চেপে মুখটা স্বাভাবিক করার একটা ব্যর্থ চেষ্টা করে, ওই তো আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? ভালো। এদিকে স্টেক আচমকা এভাবে সীমার বুকের ভেতরের স্পন্দন যেন এক মুহূর্তের জন্য থমকে দেয়। এক অজানা আশঙ্কায় ধক করে ওঠে ভেতরটা। তবে তার থেকে বেশি অবাক হয় হঠাৎ দেখে যে বৃষ্টি স্ত্রীকে চেনে। হঠাৎ স্ত্রীকে চোখের একটা কঠোর ইশারায় সীমা একটু আড়ালে ডাকে। সেই ইশারা দেখা মাত্র এক তীব্র ভীতি গ্রাস করে সীমার পুরো শরীরটাকে। সে অন্তত ধীর পায়ে স্ত্রীকে সামনে এসে দাঁড়ায়, অপরাধীর মতো মাথা নিচু করে নেয়। স্ত্রী সীমার দিকে এক ধাপে এগিয়ে এসে, তার চোখ দুটো তখন ক্রোধে জ্বলছে। তাতে দাঁত চেপে একদম নিচু স্বরে বলে, তুমি রূপাকে চেনো? এটা আমাকে আগে বলেন কেন? রূপা। সীমা অবাক হয়ে জিজ্ঞেস, রূপা? কোন রূপা? স্ত্রী চোখের ইশারায় রূপাকে দেখিয়ে দেয়। সীমা সেই দিকে তাকিয়ে কিছুটা, ও আচ্ছা, ও তো আমার ক্লাসমেট। তার মানে আপনি এতদিন যে রূপার কথা বলেছিলেন সেই রূপা? স্ত্রী হ্যাঁ সূচক মাথা নাড়ে। সীমার বুকের ভেতরটা এক তীব্র যন্ত্রের মুচড়ল। সে কোনো মতে নিজের মুখোপায় একটা আলতো হাসি ফুটিয়ে বলে, বা আপনার চয়েস আছে বলতে হবে, মেয়েটা আসলে অনেক সুন্দর। স্ত্রী কিছুটা দ্বিধা নিয়ে মাথা চুলকে বলে, তাহলে একটা ব্যবস্থা করে দাও, প্রেমটা করে দাও। আমার তো আর একসাথে থাকছি না, এক সময় আলাদা হয়ে যাব। এভাবে তো সম্পর্ক টেনে নেওয়া সম্ভব না, তাই না? স্ত্রীকের ওই অবহেলা মেশানো কথাগুলো শুনে সীমার মনে হয় কেউ যেন তার কলিজায় ঠিক মাঝখানে ধারালো কোনো ছুরি বসিয়ে দিয়েছে। এতদিন ধরে সেই মানুষটা নিজের অজান্তে প্রচণ্ড রকমের ভালোবেসে ফেলেছে। আজ নিজে সেই ভালোবাসার মানুষের মুখে অন্য কারোর সাথে প্রেম করিয়ে দেওয়ার কথাটা শোনা মাত্র কতটা কষ্টের তা শুধু সীমার অন্তর জানে। তার এই স্তব্ধ ভাবনার মাঝে স্ত্রীকে আবার তাগাদ এলো। কী হলো?
কথা বলছো না যে? সীমা ভেতরে রক্তক্ষরণ আড়াল করে ঠোঁটের কোণে এক চিলতে স্লান হাসি ফুটে বলে, আমি চেষ্টা করব। স্ত্রীকের মুখে মুহূর্তে একটা মিষ্টি হাসি ফুটে ওঠে। সে আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে, সত্যি বলছো? সীমা নিচু স্বরে বলবে, কেটে যায় আরও কিছুদিন। কলেজ ফাঁকি দিয়ে রূপা তার সেই ডেলিভারি কাজে চলে এসে এহেন পার্সেল আর ঠিকানা বুঝে নিয়ে স্কুটার নিয়ে বেরিয়ে পড়ে গন্তব্যের উদ্দেশ্যে। এতদিন বৃষ্টি ওকে খুব ভালো করে স্কুটার চালানো শিখেছে। সেই রূপে এখন মোটামুটি সামনে নিয়ে আস্তে আস্তে চালাতে পারে। ঠিকানা মেলাতে মেলাতে স্কুটার নিয়ে এক জায়গায় এসে কড়া ব্রেক কষে রূপা। কিন্তু সামনের সাইনবোর্ডের দিকে তাকাতে বুকের ভেতরটা এক অজানা আশঙ্কায় ধক করে ওঠে। এটা কোনো কাকতালীয় বিষয় না। ঠিকানাটা ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা। তার মানে খোদ থানা থেকে কেক ডেলিভারি অর্ডার সে। যাই হোক, তাতে কি? সে শুধু কেক নিতে এসেছে, পার্সেলটা বুঝিয়ে দিয়ে চলে যাবে। রূপা দেরি না করে স্কুটার লক করে পার্সেলটা হাতে নেয়, থানার ভেতরে প্রবেশ করে। ভেতরে পা রাখতেই সে অবাক হয়ে চারপাশ দেখে। পুরো থানাটা হরেক রকমের বেলুন আর ফুল দিয়ে সাজানো। সে থমকে গিয়ে চারপাশ দেখছে। সেই চেয়ারে বসে আছে স্বয়ং বাঁধন, খোদ এসপি বাঁধন। আজ এই থানার উপস্থিতি। তার পাশে অন্তত কড়া পাহাড়ের তটস্থ হয়ে দাঁড়িয়েছে নতুন জয়েন করা ওসি অখিল আর কয়েকজন পুলিশ সদস্য। কোনো এক জটিল আর রহস্যময় বিষয় নিয়ে তাদের আলোচনা চলছে। পুলিশের পোশাকে বাঁধনের সেই চেনা শান্ত অথচ গম্ভীর মুখটা মুহূর্তে যেন বেশি থমথমে আর ধারালো দেখাচ্ছে। বাঁধনকে এই জায়গায় এই রাজকীয় রূপে দেখে রূপার মেরুদণ্ড বেয়ে এক শীত ঠান্ডা স্রোত বয়ে গেল। সে দ্রুত উল্টে দিকে ঘুরে দাঁড়িয়ে মনে মনে বলল, সর্বনাশ! এই লোক এই থানায় কী করছে? যেখানে বাঘের ভয় সেখানে বুঝি সন্ধ্যায়। রূপার বেলাতে তাই হলো। উল্টো হয়ে দাঁড়িয়ে থাকা ডেলিভারি ইউনিফর্ম পরা মেয়েটির দিকে হঠাৎ করে চোখ পড়ল অখিলের। সে কিছুটা উচ্ছ্বাস হলো, ও তো কেক এসে গেছে। অখিলের কথায় বাঁধন তীক্ষ্ণ নজরটা গিয়ে পড়ে উল্টো হয়ে দাঁড়িয়ে থাকা অবয়বটার দিকে। মুহূর্তে তার দুই ভুরু কুঁচকে এসছে। থানার ভেতরে এভাবে অদ্ভুত মুখ লুকিয়ে কেন দাঁড়িয়েছে মেয়েটা? অখিল টেবিলের ছেড়ে কিছুটা এগিয়ে এসে রূপার উদ্দেশ্যে বলে, এক্সকিউজ মি, আমাদের কেকটা? রূপা এতটুকু সামনে না তাকিয়ে কোনো মতে মাথা নিচু করে কাপা স্যার বলে, হ্যাঁ হ্যাঁ স্যার। বলে সে আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ায় না, পিছন ফিরে বাইরের দিকে এক দৌড় দিল। ভেতরে থাকা প্রতিটি পুলিশ সদস্য গম্ভীর বিশ্বে একে অপরের দিকে তাকায়। কি হলো মেয়েটার? এভাবে চোরের মতো দৌড়ে গেল কেন? ওদিকে কোনো মতে থানার বাইরে এসে একটা আড়ালে দাঁড়িয়ে প্রচণ্ড গতিতে হাঁপাতে থাকে রূপা। তার বুকের ভেতরটা হৃদস্পন্দন যেন কান পাতলে শোনা যাচ্ছে। কি করবে এখন? কিছুতেই মাথায় ঢুকছে না। তাড়াহুড়ে আজ কোনো মাস্ক সাথে আনেনি, এমনকি হিজাবটাও খুলে স্কুটারের ডিক্কিতে রেখে এসেছে। এই অবস্থায় যদি বাঁধন কোনোভাবে তার মুখ দেখে ফেলে তবে একেবারে কেলেঙ্কারি হয়ে যাবে। বড্ড কঠিন এক বিপদে পড়ে গেল। মনের ভিতরে তীব্র ছটফটানি শুরু হয় কারো হতে জন্মদিনে উপহার এটা। সে যদি পার্সেল না দিয়ে পালিয়ে যায় তবে পুরো আয়োজন মাটি হয়ে যাবে। ঠিক তখনই তার চোখে পড়ে থানার এক কোণে জমে থাকা কিছুটা কাদামাটির উপর। সকালে বৃষ্টির জল জমে কাদার একদম প্যাচপ্যাচে কাদা হয়ে গেছে। এই নিমেষে রূপার মাথায় এক দুর্দান্ত শয়তানি বুদ্ধি খেলে গেল। হাতের পার্সেলটা সাবধানে শুকনো জায়গায় রেখে এক ঝটকায় ওই কাদার উপর গিয়ে বসে পড়ল। নিজের হাত দুটো দিয়ে দলা দলা মুঠো তুলে তার ফর্সা মুখমণ্ডলে দু হাতে লেপটে দিল। পুরো শরীরে কাদা মাখামাখি করে নিজের রূপটা এমনভাবে ঢেকে নিল যাতে বাঁধন কোনো দুনিয়ার কেউ তাকে চিনতে না পারে। নিজের পুরো অবয়বটা একদম নাজেহাল আর নোংরা করে রূপা উঠে দাঁড়ায়। তার ঠোঁটের কোণে এক চলতে শয়তানি বিজয়ের হাসি ফুটে ফিসফিসিয়ে নিজে নিজে বলে, এবার হয়েছে। এখন তো আমি নিজেই নিজেকে চিনতে পারছি না, তাহলে উনি চিনবেন কীভাবে? হি হি রূপা, তুই আসলে একটা জিনিয়াস। নিজের এই রূপান্তরিতে এরপর রূপা পার্সেলটা নিয়ে অন্তত স্বাভাবিক ও ধীর পায়ে আবার থানার ভেতরে প্রবেশ করে। একটু আগে দেখে যাওয়া সেই পরিপাটি ডেলিভারি গার্লকে হুট করে এবার ভূত সেজে দেখে থানার সবার ভেতরে মুখ পুরো জাস্ট হা হয়ে গেলে। অখিল তো পুরো হাবলার মতো চোখ বড় বড় তাকিয়ে থাকে। রূপা চরম অবহেলায় অখিলের সামনে দাঁড়ায় এবং নিজের আসল আওয়াজটা লুকিয়ে একটু মোটা করে কল করে, স্যার এই নিয়ে আপনার পার্সেল। অখিল কোনো মতে নিজের ঘোর কাটিয়ে বোকার মতো পার্সেলটা হাতে নেয়। রূপা আর এক মুহূর্ত সময় নষ্ট না করে পুনরায় বলে, স্যার পেমেন্টটা? অখিল দ্রুত পকেট থেকে টাকা বের করে রূপার হাতে খুঁজে। রূপা মুখে একগাল হাসি টেনে বলে, কিছুটা সম্মান দেখে বলে, ধন্যবাদ। রূপা স্বস্তিতে নিঃশ্বাস ফেলে উল্টো দিকে চলে আসতে দেবে। ঠিক তখনই চারপাশে পুরো থমথমে পরিবেশ কাঁপিয়ে মূল টেবিলে চেয়ারে বসা উঠে দাঁড়ায় বাঁধন। তার ভারী আদেশে গম করলে, 1 মিনিট দাঁড়ান।
বাঁধন সেই চেনা ইস্পাতের কঠিন শোনা মাত্র রূপার পা দুটো যেন মেঝেতে আটকে যায়। বুকের ভেতরটা এক তীব্র আতঙ্কে দুমড়ে মুচড়ে যায়। এই লোকটা তাকে হঠাৎ ডাকছে কেন? কোনোভাবে কি চিনে ফেলল? রূপা স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। বাঁধন ধীর কিন্তু ভারী পদক্ষেপে এগিয়ে এসে রূপার ঠিক পেছনে প্যান্টের দুই পকেটে হাত গুজে শটাং হয়ে দাঁড়িয়ে থাকে। চারপাশে বাতাস তখন এক অদৃশ্য টান টানে উত্তেজনায় কাঁপছে। গম্ভীর গলা বলে, টার্ন অ্যারাউন্ড অ্যান্ড ফেস মি। নিজেকে যত সম্ভব সামলে নিয়ে আসতে বাঁধন নিজে ঘুরে দাঁড়ায়। রূপা মাথা নিচু করে গলাটা যত পারে মোটা এবং স্বাভাবিক রাখতে চেষ্টা করে। জি স্যার। বাঁধন তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুক্ষণ রূপার কাদায় ঢাকা মুখের দিকে তাকিয়ে থাকে। একদম চারপাশ পরিবেশ একদম স্তব্ধ। কয়েক সেকেন্ড পর বাঁধন ভারী গলে বলে, আপনার নাম কি? রূপা মাথায় হুট করে একটা নাম আসে, তাই বলে দেয়, স্যার নাইমা। বাঁধন দুপা এগিয়ে আসে। তার চোখের দৃষ্টি যেন রূপার মনের ভেতরে পড়ে নিতে ফেলছে। সে মেপে মেপে বলে, কিছুক্ষণ আগেই তো আপনাকে দেখলাম বেশ পরিপাটি। হঠাৎ এভাবে কি হলো যে শরীরে এভাবে কাদা মেখে ভূত হয়ে গেলেন? রূপা ভেতরে ভেতরে কাঁপতে থাকে। কোনো মতো আমতা আমতা করে বলে, স্যার আসলে কাদার ভেতরে পিছলে পড়ে গেছি। বাঁধন ঠোঁটের কোণে এবার একটা তীক্ষ্ণ বাঁকা হাসি ফুটেছিল। সে দুই হাত পকেটে রেখে ধীরে পায়ে রূপার চারপাশটা একবার ঘুরেছে। তারপর ঠিক রূপার সামনে এসে দাঁড়িয়ে ধারালো গলায় বলে, সিম্পল লজিক তাই বলে। কাদায় পড়ে গেলে মানুষের সারা শরীরে কাদা লেগে ছিটে লেগে মুখে লাগলে সামান্য লেগে। তা আপনার এই মেকআপ দেখে তো মনে হচ্ছে কাদা আপনি বেশ ইন্টেনশনালি মানে ইচ্ছে করে পুরো মুখে লিখতে দিয়েছেন। রূপার যেমন জ্ঞান হারানোর মতো অবস্থা। এই হিমশীতল পরিবেশে গালের ঘাম কাদার মতো গিয়ে টপ টপ ঘাম ঝরে পড়ছে। কোনো রকমে থমকে যাওয়া বুকটা সচল করে তোতলামি গলে বলে, স্যার আসলে ওই একটা বাচ্চার সাথে দুষ্টুমি করতে গিয়ে একে অপরকে কাদা লাগিয়েছে। বাঁধন চোখের উপর থেকে এক মুহূর্তের জন্য নজর সরে না, নিষ্প্রিয় গলে বলে, সিরিয়াসলি? রূপা আবার বাচ্চা তাগিদে বলে, হ্যাঁ হ্যাঁ স্যার, এখন আমি আসি। কথাটা শেষ করে রূপা পা বাড়াতে যাবে, ঠিক তখনই চারপাশে সবাইকে স্তব্ধ করে দিয়ে রূপার কাদামাখা হাতটা হ্যাঁচকা টানে শক্ত করে চেপে ধরে বাঁধন। মুহূর্তের মধ্যে তীব্র বৈদ্যুতিক স্পর্শে রূপার সারা শরীর শিউরে ওঠে। কলিজা যেন মুখের কাছে চলে যায়। থানার ভিতরে উপস্থিত কেউ কিছু বুঝার থেকে বাঁধন হাতটা আরো শক্ত করে নিজের দিকে টানে। তারপর অখিলের দিকে তাকিয়ে ঠান্ডা অদ্ভুত গলায়, অখিল তুই না আমাকে প্রায় বলতিস আমি বুড়ো হয়ে গেছি, বিয়ে করছি না? সো লিসেন টু মি। এই কাদামাখা মেয়েটাকে আমার পছন্দ হয়েছে। কোনো কথা নেই, এক্ষুনি কাজে ডাক। আই উইল ম্যারি হার রাইট নাও। চলবে। বাঁধন রূপের অধিকারী পর্ব 6। বলেছি কন্টিনিউ দেবো। পুরো গল্পটা প্লেলিস্টে আরও 4-5টা পর্ব দেব। তারপর আমি কলঙ্কের কারুকাজ দেব।